ওয়েলকাম টু দ্য চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট। আমাদের আজকের গেস্ট ডক্টর সজীব শ্যাম বক্সি, ফিজিওথেরাপিস্ট এবং স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ, সাবেক টিম ফিজিও বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম এবং ওনার অফ ফিজিওটিউন। তো সজীব ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। তো সজীব ভাই, আপনি রোজাতে কি ফিটনেস নিয়ে খুব সিরিয়াস নাকি মনে হচ্ছে আপনাকে দেখে? না না না, একদমই সিরিয়াস হতে পারতেছি না। না সজীব ভাই, আপনি কবে শুরু করবেন পুরো দমে? আমি জানি আপনি অনেক বিজি, বাট বিজি লাইফ থেকে একটু সময় কবে বের করবেন আমাদের ফিটনেসের এটা জন্য? এটা বের করা জরুরি। দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে রোজার পরেই শুরু করা যাবে ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, সজীব ভাইয়ের ফোর আর্মস দেখে কিন্তু আমি অনেক ইন্সপায়ার। ওনার ফোর আর্মস কিন্তু পাওয়ার প্যাকড। আমি যেদিন দেখছি আমি কয়েকবার সজীব ভাই ফোর আর্মসের দিকে তাকাইছি, কারণ মানে আপনারা যদি সজীব ভাই আমাদের ফোর আর্মস দেখান। দেখা 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 এই যে এই যে এই যে দেখতে এই যে চাই দেখা এভাবে দেখা দেন ফোর আর্মস। আচ্ছা, এই যে দেখেন, আরেকটু দেখা, আরেকটু সবাই দেখা। একটু আপনার সামনে থেকে না দেখলে বিলিভ করবেন না। ইটস ফুল পাওয়ার প্যাকড ফোর আর্মস, ফুললি না, পাওয়ার প্যাকড। actually এবং যেটা হয়েছে কি, ওই হ্যাঁ, ন্যাশনাল টিমে যখন কাজ করতাম, তো আমাদের ওই সব জায়গায় তো ইকুইপমেন্ট নিয়ে যাওয়া যেত না, বা জি। ওই মাসাজ ম্যান দিয়ে যে মাসেল ধরেন যে একটা টেন্ডেন্সি থাকতো যে ধরে যেত প্লেয়ারদের, বা যেহেতু আমাদের বাইরে খেলতে গেলে মানে মোস্ট অফ দ্য টাইম তো ন্যাশনাল টিমের ক্যাম্প মানে হচ্ছে বাইরে খেলা, তো দেখা যেত শীতের দেশে যেতে হতো, তাজিকিস্তান বা কিরগিজস্তান। তো ওই জায়গায় ওদের মাসেল গুলাকে রিলিজ করতে গেলে আমাদের হাতে প্রচুর কাজ করতে হতো। তো এই 4-5 বছর ওরকম কাজ করতে করতে ওই ফোর আর্মে পাওয়ার চলে আসছে আর কি। আচ্ছা কিন্তু সুজীব, হ্যাঁ। তুই কত সাল থেকে কত সাল পর্যন্ত ন্যাশনাল টিমের ফিজিও কোচ ছিলি? 14 থেকে 19। 14 থেকে 19। লং টাইম, 5 ইয়ার্স লং টাইম। মানে কয়টা দেশে ট্যুর দিলি? মানে ন্যাশনাল টিমের সাথে তো দেখা যাচ্ছে যে প্রচুর ট্যুর দেওয়া হয়েছিল এ পর্যন্ত, কতগুলো ন্যাশনাল দেশে? টিমের সাথে অ্যারাউন্ড 14 to 15। ও গ্রেট। তো এক্সপেরিয়েন্স গুলো আমরা শেয়ার করব, আমাদের সাথে একটু শেয়ার করবি এবং সবার সাথে শেয়ার সজীব করা ভাই, উচিত। কত সাল থেকে? আমি আরেকবার একটু কাইন্ডলি যদি রিপিট করতেন। মানে 14 থেকে 18 শেষ, মানে 19-এর ফার্স্টের দিকে যেমন আমি ছেড়ে দিই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো লং টাইম। হ্যাঁ, তো সজীব ভাই, আপনার ফিজিও টিউনের শুরুটা কোত্থেকে? মানে কিভাবে চিন্তা করলেন যে এই সেট আপটা আপনি মানে এভাবে শুরু করবেন ফিজিও টিউনে? ফিজিওটনের এটার প্ল্যানিং ছিল বেসিক্যালি, যেটা হয়েছে যে আমি যখন বিপিটি পাশ করি, বিপিটি পাশ করার পরে মাস্টার্স মানে আমি মাঝখানে জাস্ট কয়েকটা দিন রেগুলার প্র্যাকটিস করছি, তারপর আমি মাস্টার্স ঢুকে যাই। মানে দেখা গেছে যে হয়তো অনার্স কমপ্লিট করার 2 মাসের মাথায় আমি মাস্টার্সে ঢুকে যাই। মাস্টার্স শেষ করার পরে যেটা হয়েছে, যখন আমি কয়েকদিন ব্রাইটন হসপিটালে ছিলাম, ওইখান থেকেই জাস্ট বাফুফে মানে ইন্টারভিউর জন্য যাই। আমার যে ফার্স্ট এক্সপেরিয়েন্স যেটা হয় সেটা হচ্ছে যে যাওয়ার পরে যে মাসাজ, মানে একটা বাংলাদেশে একটা ট্রেন্ড ছিল তখন, এটা 14 সালের দিকে, যে ফিজিওথেরাপি মানে হচ্ছে মাসাজ, জাস্ট মাসাজ করলেই ফিজিওথেরাপির কাজ, এর বাইরে কোনো কিছু নিয়ে ফিজিওথেরাপিস্টরা কাজ করে না। তো ওই জিনিসটা, এবং ইভেন ইন্টারভিউর সময় যেখানে দেখা গেছে যে আমি বেসিক্যালি বাফুফে থাকতেও আমি কিন্তু অ্যাসাইন্ড ছিলাম হচ্ছে এএফসির আন্ডারে, মানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের আন্ডারে। আমার দায় দায়িত্ব বা আমার স্যালারি সব আসতো এশিয়ান ফুটবল কনফেডারেশনের আন্ডার থেকে। তো তখন আমি লাস্ট পর্যন্ত ইন্টারভিউতে একবার মানে তারা বারবার জানতে চাচ্ছিল যে বিভিন্ন কোয়েশ্চেনে যে আমি মাসাজ ওয়ার্ডটা কখন ইউজ করি। তো যখন আমি ওই মাসাজ ইউজ করলাম, তারপরে ফাইনালি তারা আর কি আমাকে জবের জন্য আর কি মেবি তারা স্যাটিসফাইড যে হ্যাঁ, ছেলেটা নেওয়া যায়। তো কাজ করতে যে দেখলাম যে মানে ফিজিওথেরাপির উপর মানুষের নলেজ অনেক কম, যেটি একটা হলো মাসাজ, কিছু একটা হলো মাসাজ, কিছু একটা হলো মাসাজ। এই ট্রেন্ডটা থেকে সরে আসার জন্যই আমি প্ল্যানিং ছিল যে আমি একটা প্রতিষ্ঠান করব যেখানে জাস্ট কন্ডিশন ওয়াইজ ট্রিটমেন্ট, যে কোনো কন্ডিশন নিয়ে আসবে, মেডিকেল কন্ডিশন, মাস্কুলোস্কেলেটাল প্রবলেম বা নিউরোলজিক্যাল প্রবলেম বা অন্য কোনো প্রবলেম নিয়ে আসবে, পেন রিলেটেড, মাসেলের, সো ওইগুলো নিয়ে কাজ করবো। তো এটা করতে করতে বেসিক্যালি তখন আমার আরেকটা ফ্রেন্ড ছিল বাংলাদেশ মেডিকেল, আমার সাথে তৌফিক, আমরা দুইজন মিলেই তখন চিন্তা করি যে কিছু একটা এরকম করতে হবে। তো তারপরে ফিজিওটোরের জন্য প্লেসটা নেওয়া, কিন্তু মাঝখানে করোনার জন্য ওরা হ্যান্ড ওভার করতে পারে নাই, তো এটা হ্যান্ড ওভার করেছে 2 বছর আগে, এবং এইভাবে আর কি ফিজিওটোন
এবং এখানে আমাদের থিম একটাই, যেটা হচ্ছে আমরা এখানে কোনো রিল্যাক্সেশন মাসাজ বা মাসাজের দিকে যাই না। আমাদের হচ্ছে কন্ডিশনাইজ ট্রিটমেন্ট, যে কোনো কন্ডিশন আসবে ওইটার জন্য যেটা দরকার সেটা, ওইটার জন্য যদি ডিপ ট্রান্সভার্স মানে ডিটিএফ যেটা দরকার ওইটা দরকার হলে ওইটার জন্য যদি আকুপাংচার দরকার হয়, নিডলিং, ওইটার জন্য যদি কাপিং দরকার, এবং ওইটার জন্য যদি মায়োফেশিয়াল রিলিজ দরকার হয় আমরা করব। বাট এই এই ট্রেন্ডটা চেঞ্জ করে আনার জন্য যে না ফিজিওথেরাপি মাসাজ না, এটার এস্টাবলিশ করার জন্যই বেসিক্যালি আমরা ফিজিওটোনে শুরু করা। ওকে। তো একটা ব্যাপার হচ্ছে কি যে আমাদের এখানে মানুষজন করে কি যে মিক্স করে ফেলে ব্যাপারগুলোকে। লাইক যেমন হ্যাঁ। আমাকে অনেকে বলে যে আমাকে অনেকে দেখা যায় যে আমার জিমে অনেক সিনিয়র ভাইরা বলে যে আপনি কাইরোপ্র্যাক্টর শুরু করে দেন, আপনি ফিজিওথেরাপি শুরু করে দেন। বাট মানে ওনারা এই জিনিসটা বুঝে না যে এই সেক্টরটা আলাদা। এটার জন্য পড়াশোনা আলাদা, অনেক টাইমের ব্যাপার, এক্সপেরিয়েন্সের ব্যাপার। তো আমি তাদেরকে বলি যে দেখেন আমি অ্যাজ এ ট্রেইনার আমার যে সময়টা লাগছে অ্যাজ এ ট্রেইনার বিল্ড আপ হইতে ঠিক ওইরকম কিংবা তার চেয়ে ডাবল সময় একটা ফিজিওথেরাপিস্ট হইতে ওইরকমই সময় লাগবে। তো এটা কিন্তু এমন না যে আমি একাই সবকিছু জেনে যাব। মানে এখন মানুষজন করতেছে কি মিক্স করে ফেলে যে মানে কার কাছে যাবে, কোন ট্রিটমেন্ট কোথায় গিয়ে নিবেন, মানুষ কিন্তু কনফিউজড। এই ক্রায়োপ্র্যাক্টরের ব্যাপারটায় এটা আমরা রিসেন্টলি খুব বেশি ফেস করতেছি, কারণ অনলাইনে ইউটিউবে বেশি ভিডিও চলে আসছে যে 22 বছর ধরে, 20 বছর ধরে, 10 বছর ধরে একজন এরকম পুজো হয়ে আছে, তার লর্ডোটিক কার্ভেচার, তার হাইপোটিক কার্ভেচার বা স্কোলিওসিস আছে। তো এইগুলো জাস্ট প্রথম দিনই ওদের যে ম্যানেজ মানে ক্রায়োপ্র্যাকটিস করে ইজি করে দিচ্ছে। বেসিক্যালি এটা একদম রং একটা কনসেপ্ট, একদম 100% এটা একটা রং কনসেপ্ট। ক্রায়োপ্র্যাকটিস করতে হইলে আপনি নর্মালি যেমন দেখেন যে বোনস কি একা একা মুভমেন্ট করে, বোনস তো কোনো বোনসই তো একা একা মুভমেন্ট করে না। এটাকে মুভমেন্ট করাতে হলে এটা চারপাশে মাসেল থাকে, টেন্ডন থাকে, লিগামেন্টস থাকে, কানেকটিভ তো টিস্যু থাকে। আপনি হ্যাঁ কানেকটিভ টিস্যু। এখন আপনি যদি এই জয়েন্টটা ফ্রি না হলে, মানে এই জয়েন্টটা ফ্রি কেন হচ্ছে না, আইদার যদি আপনার ডায়াবেটিস থাকে, ডায়াবেটিক নিউরোপ্যাথি, তাহলে আপনার এখানে ফরেন পার্টিকেলস জমবে, বা আপনার ইনজুরির কারণে। কিন্তু নর্মালি যেটা হয়, যদি মাসেল স্টিফ হয়ে যায়, যেটা মানে মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করে দেয়, মাসেল যদি আপনি রিলিজ না করেন কখনোই আপনি ওই জায়গাটায় জয়েন্ট ফ্রি করতে পারবেন না। তো ক্রায়ো প্র্যাকটিশনাররা যেখানে, এটা ওয়ার্ল্ড ওয়াইড যেখানেই যাবে, তারা ফার্স্টে কয়েকটা সেশন ফিজিওথেরাপি নিবে, নিয়ে যখন মাসেল গুলো ইজি হবে তারপরে যায় তারা ওই আপনি যে আপনারা যে দেখে যে টাস টাস করে আওয়াজ হয় বা রেডি করে দিচ্ছে এই জিনিসটা করে। কিন্তু ইউটিউবে ওই লাস্টের দিনটা দেয়, যার জন্য সবাই মনে করেন যে এটা করলে হয়তো ঠিক হয়ে যায়। এটা একটা রং কনসেপ্ট। এটা আমরা অনেক বেশি পাচ্ছি এখন এই পেশেন্ট এসে বলছে আপনারা কি ক্রায়ো প্র্যাকটিস করেন কিনা। আরেকটা জিনিস আমি বলে রাখি, বাংলাদেশে এখন পর্যন্ত 2-1 জন ছাড়া জেনুইন ক্রায়ো প্র্যাকটিশনার এশিয়াতে আছে কিনা আমি সন্দেহ, একদম অনেস্ট ওপিনিয়ন। ইন্ডিয়াতে বলেন, এবং ভাইয়া শ্রীলঙ্কাতে বলেন, ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে বলেন। মানে ব্যাপারটা হচ্ছে যে ওই কাইরোপ্র্যাক্টরে যে ওই যে হাড্ডিতে চাপ দিলে যে একটা সাউন্ড হয়, এই সাউন্ডটা হচ্ছে ধরেন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, বড় ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি, দেখতে কুল লাগে। এই কারণে এটাকে ইউজ করা হয় ফর অ্যাডভার্টাইজ পারপাস। বাট বাট আমি যতটুকু আপনার কথা শুনে বুঝলাম এবং আমি যতটুকু পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি যে মানে কাইরোপ্র্যাক্টর তো নেক্সট লেভেল, বাট শুরুটা অলওয়েজ ফিজিওথেরাপি দিয়ে শুরু করতে হবে। লাইক এবং সব ক্রায়ো প্র্যাকটিশনারই যদি জেনুইন ক্রায়ো প্র্যাকটিশনার হয়ে থাকে, তাকে অবশ্যই ফিজিওথেরাপিস্ট হতে হবে। দেন সে ক্রায়ো প্র্যাকটিসের উপর অথবা এমবিবিএস করে সে ক্রায়ো প্র্যাকটিসের উপর পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। পোস্ট গ্রাজুয়েশন করলে আপনি ক্রায়ো প্র্যাকটিশনার হতে পারবেন, নয়তো আপনি কিন্তু ক্রায়ো প্র্যাকটিশনার হতে পারবেন না। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যখন আমি সজীব ভাইয়ের ওখানে আমি যেতাম, আমার কিন্তু কয়েকবার সজীব ভাই আমার লোয়ার ব্যাক অনেক টাইট হয়েছিল। তো সজীব ভাই কিন্তু আমার এই লোয়ার ব্যাককে যেভাবে ছুটাইছে, একদম মানে সাউন্ড যে আসছে, সাউন্ডটা মানে না শুনলে বুঝতে পারবেন না যে কি টাইপের সাউন্ড। ওইটাই ওরা বলতে চায় যে এটাই ক্রায়ো প্র্যাকটিস, ওইটাই কিন্তু এক ধরনের ক্রায়ো প্র্যাকটিস। কিন্তু ভাইয়া হ্যাঁ, কিন্তু ভাইয়া মানে আমরা যখন আপনি কিন্তু ওই আমাকে ওই যে ওই টুইস্টটা করার আগে, মানে ওটাকে বেবি টুইস্টই বলে নাকি, তো ওই টুইস্টটা করার আগে কিন্তু আপনি আমাকে আগে আরো অনেক কিছু করে নিছেন। ওইটা কিন্তু মানে ওই জিনিসটা কিন্তু আসলে কোথাও দেখায় না যে এর আগে আপনি কি করে নিছেন। কারণ ওইটা মানুষ ওই যে বললাম যে বিজনেস স্ট্র্যাটেজি, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, আচ্ছা। আর ভাইয়া এখন আমার একটা জিনিস জানার ইচ্ছা যে এক্সারসাইজের সাথে
ফিজিও ধরেন আমরা যে রেগুলার এক্সারসাইজ করি, আমাদের এক্সারসাইজের পাশাপাশি ফিজিওথেরাপির গুরুত্ব কতটুকু? এটা কি কানেক্টেড? হ্যাঁ, অবশ্যই। যেমন এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি যখন এই যে ফুটবলের ন্যাশনাল টিমে ছিলাম, তো আমি কিন্তু ওদের জিম সেশনটা আমি ডিল করতাম, প্লাস রিকভারি সেশনটা আমি ডিল করতাম। তো কেন করতাম? কারণ হচ্ছে যে আপনারা যখন এক্সারসাইজ করেন তখন অবশ্যই সফট টিস্যু, যখন আপনারা তো রেগুলারলি আপনারা তো হেভি ওয়েট লিফটিং করেন, মানে এটা তো একটা ভাগ করা থাকে। তো দেখা যায় যে আপনারা যখন এক্সারসাইজ করতে যান অবশ্যই সফট টিস্যু ইনজুরি হয়, অনেক সময় যখন হেভি ওয়েট লিফটিং করতে যান তখন ডিপ টিস্যু ইনজুরি হয়। তো এই ইনজুরি গুলা হলে ওইটাকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে এবং ওইটাকে কিভাবে রিকভারি ফেসে নিতে হবে, এটা কিন্তু একজন ফিজিও থেকে ভালো কেউ ওইভাবে ডিল করতে পারে না। আর এটা হচ্ছে যে আপনার যেমন ধরেন যে স্পোর্টস ফিজিও দিয়ে যারা কাজ করে, তারা যেমন হয় যে আপনারা খেলার পরে একটা ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে, এই ল্যাকটিক অ্যাসিডটা শরীর থেকে কিভাবে সুন্দরভাবে ড্রেনেজ করতে হবে, এবং যখন একটা প্লেয়ার অ্যারাউন্ড 90 মিনিটস খেলে তখন তো অবশ্যই তার মধ্যে ইনজুরি হবে, সে ডিহাইড্রেটেড হবে, তার মধ্যে ইনজুরি হবে। এই ইনজুরি গুলা রিকভারি করা কিন্তু একজন ফিজিওর কাজ। তো আমার মনে হয় যে প্রত্যেকটা গেমের ক্ষেত্রে বলেন বা যে কোনো ক্ষেত্রেই ফিজিওথেরাপির সাথে এটা একটা ওতপ্রোতভাবে জড়িত। একজন ফিজিওথেরাপিস্ট, একজন অর্থোপেডিস্ট, একজন নিউট্রিশনিস্ট, এটা কিন্তু বাংলাদেশে ওই জিনিসটা ওরকম ভাবে স্টাবলিশ না, কিন্তু বাংলাদেশ ছাড়া আপনি যেখানে যাবেন দেখবেন যে এই একটা গ্রুপ কিন্তু অলওয়েজ কাজ করে স্পোর্টস ম্যানদের সাথে, যাতে তাদের কি জিনিসগুলো ইনটেক নিতে হবে, কি জিনিসগুলো ওদের অ্যাভয়েড করতে হবে, এবং কোন সময় কোন এক্সারসাইজটা করতে হবে, কখন এটা রিকভারি ফেজে যেতে হবে। তো মানে সব জিনিসগুলো কিন্তু কানেক্টেড, একটাকে ছাড়া একটা কল্পনা করাটা আমার মনে হয় না যে মানে ছোট করার কোনো অপশন আছে কাউকে। আচ্ছা, আমি একটা জিনিস এখানে একটু ভাই অ্যাড করতে চাই যে ধরেন অ্যাজ এ বডি বিল্ডার আমরা কিন্তু অলওয়েজ হেভি, আমাদের কাজই হচ্ছে হেভি ট্রেনিং করা। আমাদের ধরেন ভাইয়া ধরেন এভরি 2 মান্থে সামটাইমস আমরা ডিলোড করি, মানে একটু লোড কমায় 1 উইকের জন্য আমরা ডিলোড করি, বাট সব সময় না। সামটাইমস যখন আমরা মনে করি আমাদের বডিতে কিছু সাইন আছে, লাইক আমাদের ঘুম ঠিক মতন হচ্ছে না, ফ্যাটিক ফিল করা, অনেক টায়ার্ড লাগা, ঘুম থেকে ওঠার পরেও টায়ার্ড ফিল হচ্ছে, এইগুলা সাইন যখন আমরা দেখি তখন আমরা কি করি, 1 সপ্তাহের জন্য আমরা ডিলোডে নিয়ে যাই। মানে ডিলোড মানে যা লিফট করতাম তার 50% লিফট করি, বাট জিনিসটা যেটা করি আমরা স্লো নেগেটিভ রেপসে ফোকাস করি, টাইম আন্ডার টেনশন যেটাকে বলে মাসেলে। সো আমি এখন একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা বডি বিল্ডিং এ সবসময় হেভি হেভি করি, তো দেখা যায় যে আমাদের কিন্তু ওই যে যেটা বললেন ভাই ডিপ মাসেলের ইনজুরিটা বেশি হওয়ার সম্ভাবনা আমাদের বেশি থাকে। আর যারা অ্যাথলিট থাকে তাদের কিন্তু ভাই সফট টিস্যু এবং ডিপ টিস্যু দুইটাতেই তাদের একটা ইনজুরি হয়, বাট আমাদের কিন্তু ভাই সফট টিস্যু থেকে ডিপ টিস্যুতে ইনজুরি গুলো বেশি হয়। যেটা আপনি আমাকে যখন ট্রিটমেন্ট করলেন ভাইয়া, আপনি কিন্তু এই জিনিসগুলো ফাইন্ড আউট করছিলেন আমার ইয়ে থেকে, যে প্রবলেম গুলো আমার ডিপ টিস্যুতে বেশি। জি জি জি। এবং এটা কিন্তু মানে বছরের পর বছর ট্রেনিং করাতে কিন্তু আমার এই ইনজুরি গুলো বিল্ড আপ হয়েছে। এরকম আমার মতন কিন্তু অনেক অ্যাথলিট আছে। অলরেডি আপনি মেবি সজীব ভাইয়ের সাথে, আশিকের সাথে আপনি কাজ করেছেন। জি জি জি। বডি বিল্ডারদের সাথে, তো তাদেরও কি সেম প্রবলেম গুলোই পেয়েছেন ডিপ মাসেলেই? ডিপ মাসেলে আমি বডি বিল্ডারদের সাথে কাজ করতে যাই, সবচেয়ে বেশি আমার যেটা ফেস করতে হচ্ছে, যেমন আমাদের যেমন স্পোর্টসে, আমি যখন স্পোর্টসে ঢুকি তখন স্পোর্টস ফিজিও যেমন পরিমাণটা অনেক কম ছিল, ঠিক তেমনি আমার যেটা আমার ধারণা, এটা আমি আপনার সত্যটা ভালো বলতে পারবেন, এক্সপেরিয়েন্স ট্রেনার, এক্সপেরিয়েন্স একজন যে বডি বিল্ডারদের জন্য যে ট্রেনার বা কোচ থাকা দরকার, এটা বাংলাদেশে অনেক অভাব, অনেক কম, কারণ অনেক কম। আমি যে কয়টা প্রবলেম ফেস করছি তার মধ্যে বেশিরভাগই, এই যে রিসেন্টলি 4-5 দিন আগেও একজন আমার কাছে আসছিল, যেটা হয় কি যে আপনারা ধরেন যে অ্যারাউন্ড 10 কেজি দিয়ে একটা ওয়েট লিফটিং করতেছে সাপোজ, এটা আপনারা অবশ্যই অনেক বেশি করেন। তো দেখা যায় কি হঠাৎ করে ট্রেনার এসে বললো আপনি 10 কেজি দিয়ে করতেছেন, তাই আরো 5 কেজি অ্যাড করুন। ওই যে 5 কেজি অ্যাড করলো, এই অ্যাড করাতে কিন্তু মাসেল কিন্তু ওইটার জন্য অভ্যস্ত না, তখন হয় কি, এবং সে কিন্তু অলরেডি তার জিমের সেশনের শেষের দিকে, মানে মাসেল অলরেডি কিন্তু টায়ার্ড পর্যায়ে চলে গেছে। এই যে তখন যে ওয়েট লিফটিংটা করলো তখনই কিন্তু তাদের মাসেল ক্র্যাম্প করে ফেলে, অনেক সময় এটা পুরো করে ফেলে। তো আমার যেটা ধারণা হয় যে আপনাদের আরেকটা টেন্ডেন্সি আমি দেখছি, যেটা হচ্ছে যে স্ট্রেচিং, প্রপার স্ট্রেচিং,
আমরা হেভি ওয়েট লিফটিং করি, সবকিছু করি, কিন্তু কেন জানি আমরা কুল ডাউনটা প্রপারলি করতে চাই না। এই কুল ডাউন স্ট্রেচিংটা অ্যাভয়েড করি আমরা সবাই। ইভেন ওয়ার্ম আপ আমরা ঠিকমতো করতে চাই না, ওয়ার্ম আপও ঠিকমতো করতে চাই না, ইয়া ওয়ার্ম আপটা করতে চাই না। তারপরে হচ্ছে যে এই যে ইভেন অনেকে জানেই না যে ডাইনামিক স্ট্রেচিংটা মানে যেটা ওয়ার্ম আপে ইউজ হয়, আর স্ট্যাটিকটা যেটা হচ্ছে যে আফটার Static. ওয়ার্কআউট, এটা After cool এটা down. যে একটা কত জরুরি, হ্যাঁ এটা অনেকেই জানে না। তো এই জন্য হয় কি তখন ওই মাসেলটা ইনজুর্ড হয়ে যায়, এবং ডিপ মাসেল Right. ইনজুর্ড হলে সবচেয়ে বড় সমস্যা কি, যেমন আপনি তাজদিন ভাই জানেন যে আমি একটা ওয়ার্ড নোটস হয়ে যায়। এটা যদি আপনাদেরকে ইজি ওয়েতে বোঝাতে চাই, যেমন ধরেন আমাদের স্কিনে যদি মশা কামড় দেয়, তো এটা তো একটা ইনজুরি হলো না? ইনজুরি হওয়ার পরে কি হয়, যে বডি যায় ওই ইনজুরিটা ঠিক করার জন্য, তখন তো ওই জায়গাটা ফুলে যায়। তো যে যখন ফুলে যায় তখন ওই জায়গাটা তো ছোট ইনজুরি, তখন ওই জায়গাটা কিন্তু আর একদিন পরে বা 2-3 ঘন্টা পরে এটা মিলে যায়। কিন্তু মিলে যায়। যারা বডি বিল্ডার বলেন বা যারা হেভি ওয়েট লিফট করে, যাদের মাসেল অনেক বেশি, তাদের যখন ডিপ ইনজুরিটা হয়, এই ডিপ ইনজুরিটা হলে এটা তো মাসেল টিয়ারটা তো অনেক হয়ে যায়, তাই না? টিয়ার হয়, টিয়ারটার গ্রেডও দেখা যায় যে বেড়ে যায়, অনেক সময় 1-2 থাকে না, 3-4 চলে যায়, বা 2তেই থাকলো। তো ওইটা রিকভারি করার জন্য তো ইনগ্রেডিয়েন্টস গুলো বডি থেকে ইনগ্রেডিয়েন্টস গুলো যায়, কিন্তু এবং ওইটা যে রিকভারির জন্য মেবি তখন ডিপ মাসেলে মানে ব্লাড সার্কুলেশনও ঠিক মতন হয় না, দ্যাটস ওয়াই রিকভারি ব্লাড ঠিক মতন হয় না। সার্কুলেশন, হ্যাঁ, তো তখন হয় কি এই জায়গাটা তখন এই যেরকম চাপ খেয়ে যায়। তো এই যে জি। চাপ হয়ে গেল, এটা তো ডিপে, তো এইটা তো আর সহজে রিলিজ হয় না। তো যখন রিলিজ হয় না তখন এটা এইভাবে থাকতে অভ্যস্ত হয়ে যায়। এই জন্য আপনাদের সবচেয়ে বেশি কমপ্লেন্ট আসে যে আমাদের তো ডাক্তার বললো 15 দিন রেস্ট নিতে, 1 মাস রেস্ট নিলাম, তারপরে যখন আমি করতে যাই তো আমার তো এটা আসে না। কারণ আপনার ধরেন মাসেলটা এরকম আসতো, ঠিক আছে, এখন আপনার ওইটা ইনজুর্ড হয়ে এটা এরকম হয়ে আসছে, এখন মাসেলটাকে যাবে এরকম তো উঠবে না। না, যেহেতু এটা এরকম প্রশস্ত হবে না, তার মানে আপনি ফুল লোডে ওয়ার্কআউট করতে পারবেন না। তখনই যে আপনার মাসেল কাঁপবে, আপনার পাওয়ার আসবে না, আপনার স্ট্রেংথ পাবেন না, বা বলবেন যে আমার এখনো ব্যথা হচ্ছে। তো এইসব ক্ষেত্রে ডিপ মাসেলে যদি আপনি প্রপারলি মাসেলটা রিলিজ না করেন বা ট্রিটমেন্ট না করেন, আপনার কখনোই এই ডিপ মাসেল থেকে মানে পেইন থেকে রিকভারিটা পসিবল না। সো তাইলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের স্ট্রেচিং, স্ট্যাটিক এবং ডাইনামিক, এই দুইটা স্ট্রেচিং খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। মানে মাসেলকে ব্যাপারটা বোঝাতে এরকম, হবে যে আমি এখন কাজ করবো। রাইট। মানে ব্যাপারটা হচ্ছে ব্যায়াম শুরু করার আগে মাসেলকে বোঝাতে হবে যে আমি তোমাকে রেডি করতেছি, প্রিপেয়ারিং ফর হ্যাঁ, সামথিং। দেন আফটার ডান মাসেলকে বোঝাতে হবে যে দাও এবার তুমি অফ যাও, রেস্ট নাও। এক্স্যাক্টলি। রাইট। এবং আমি আপনাদের বলি, আপনাদের ক্ষেত্রে যেটা দরকার, স্ট্যাটিক স্ট্রেচিংটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব দরকার। কারণ আপনারা স্বাভাবিকভাবে আপনার মাসেল যখন বিল্ড আপ করছেন, এটা তো মাসেল তো কন্ট্রাক্ট হচ্ছে, এটা তো একটু ছোট হবে। রাইট। আপনি যদি প্রপারলি স্ট্রেচিং না করেন, কুল ডাউনটা যদি প্রপারলি না করেন, আপনাদের তো বডি ফ্লেক্সিবিলিটি কমে যাবে। জি। এটা তো ভাইয়া আপনার যারা মানে বডি বিল্ডার তারা ছাড়াও ক্যাজুয়াল যারা এক্সারসাইজ করে তাদের জন্য তো অবশ্যই জরুরি। সবার জন্য, Definitely. সবার জন্য। কারণ আরেকটা জিনিস আমি এখানে একটু বলতে চাই যে যেহেতু আমাদের এটা সবাই দেখছেন যে আমরা যখন এক্সারসাইজ করি আমাদের কিন্তু বলা হয় যে ফুল লেন্থেনিং, ফুল শর্টেনিং। তো অনেকে কিন্তু হাফ র্যাপস করে, হাফ র্যাপস এর কারণে কিন্তু ইনজুরি হয়, কারণ ফুল লেন্থেনিং আর শর্টেনিং না হলে কিন্তু মাসেল প্রপার ওই রেঞ্জে যেতে পারতেছে না, যার কারণে কিন্তু আমাদের ভিতর থেকে অনেক সময় ইনজুরি হয়ে যায়। এবং মানে অনেক আবার হাফ র্যাপসও অ্যাপ্লাই করার জায়গা আছে, বাট বিফোর হাফ র্যাপস আমার মাসেলটাকে ফুল রেডি করতে হবে, ফুল লেন্থেনিং এবং শর্টেনিং করে। এটা থাকে, যেমন আপনি যদি ওয়েট কম দিয়ে কুইক রিপিটিটিভ মুভমেন্টে কিন্তু আপনি ফুল রেঞ্জ অনেক সময় যাবেন না। কুইক রিপিটিটিভ যে মুভমেন্ট, যেমন 1 মিনিটে আমাকে কতগুলো আমি শোল্ডার লেগ প্রেস করতে পারি বা লেগ কার্ল করতে পারি, ওইটার ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েটও কমিয়ে দিই। তো এটা হচ্ছে যে যখন ওয়েট কম দিয়ে হাফ রেঞ্জে মুভমেন্ট এক্সারসাইজ, ওইটা একটা জিনিস, কিন্তু আপনি যখন ওয়েট বেশি দিয়ে ফুল মুভমেন্ট করেন মাসেল বডি বিল্ড করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ফুল রেঞ্জে যেতে হবে। জি। তো দুই ধরনের এক্সারসাইজ, কিন্তু দুইটাতেই কমন যেটা জিনিস সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ডায়নামিক স্ট্রেচিং এন্ড লাস্টে স্ট্যাটিক স্ট্রেচিং ম্যান্ডেটরি। রাইট। তো আসাদ ভাই, আপনার কিছু কোশ্চেন ছিল মেবি ভাইয়ার জন্য, তো আপনি যদি কোশ্চেন ছিল হচ্ছে ফার্স্ট অফ অল আমি যদি বলি সেটা হচ্ছে যে তুই এই প্রফেশনে কেন আসলি,
আমি জানি, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমি জানি, বাট এটা অনেকে জানে না। এই প্রফেশনটাকে কেন সিলেক্ট করলি, কিংবা আছে না যে আমার আসলে এই জিনিসটার দিকে উইকনেসটা এরকম থাকতে পারে, তো এই জিনিসটা একটু ক্লিয়ার করলে। এটার বেসিক্যালি যেটা ছিল যে আমার একজন দুলাভাই আছেন আমেরিকাতে, উনি টায়ার প্র্যাকটিসার। তো উনাকে উনার লাইফ স্টাইল এবং উনার কাজ করা এবং উনার উপর উনার যে জিনিসটা ছিল যে উনার যে কি বলবো এটাকে, উনার যে পজিশনটা, যেমন বিদেশে আপনার কোনো সার্জারি করতে গেলে অবশ্যই মানে একজন ফিজিওথেরাপিস্ট সবচেয়ে ভালো জানে মাসেলের অ্যানাটমি সম্পর্কে। তো ওনাকে ওইখানে একটা বড় ভূমিকা পালন করতে হতো যে কোনো অর্থোপেডিক যে কোনো সার্জারির ক্ষেত্রে, বা সে যখন প্র্যাকটিস করতো তার লিভিং স্টাইল আমাকে খুব ইন্সপায়ার্ড করে। এবং বাংলাদেশ মেডিকেলে ডেন্টালে তখন আমাদের এক পরিচিত আত্মীয় ছিল, সে বললো ইটস এ হট কেক। সো ওই হিসাবে যে ঠিক আছে জয়েন করি, করার পরে তো মানে এইভাবে আর কি ফিজিওথেরাপিতে আসা। কারণ যেটা হচ্ছে যে আমি সার্জারিকে একটু ভয় পাই, তো নন সার্জিক্যাল প্রসিডিউর হিসাবে ফিজিওথেরাপিটা অনেক ভালো আর কি। তো সেই হিসাবে আসা। আর এটাকে আরো বেশি পর্যায়ে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে, বা এটাতে আমি মাস্টার্স করি, আমার মাস্টার্সটা ছিল হচ্ছে এক্সিয়াল কম্প্রেশনের উপর, মানে লাম্বার। এইটা আমি বলতাম যে তুই যে মাস্টার্সটা করেছিস বাইরে থেকে। তো আমি মাস্টার্সটা করার পিছনে কারণ হচ্ছে যে বাংলাদেশ মেডিকেলে পড়তে যেয়ে একটা সময় আমি হসপিটালাইজড হয়ে যাই। তো আমার প্রচুর ব্যাক পেইন হয়। তো ওইখানে আমার ডায়াগনোসিস হয় যে আমার কোমরের হাড় একটু বাঁকা। তো ওইটার জন্য তারা আমাকে বলছে তুমি যে ফিজিওথেরাপি করতে আসছো তুমি কিভাবে সার্ভাইভ করবে, কারণ তোমাকে তো অনেক লোড দিতে হবে, তুমি এটা কখনো পারবা না। এটাকে বলে মেডিকেলি বলে স্পাইনা বাইফিলা। তো স্পাইনা বাইফিলা, বাইফিলা। ওকে। তো যেটা হচ্ছে যে তারপরে তো জিদ উঠে যায় যে না এখন করে এটা তো ছাড়া যাবে না, কারণ আমাকে তো স্বাভাবিকভাবেই ফিজিওথেরাপি করতে গেলে স্ট্রেচিং করতে গেলে ওয়েট নিতে হবে, কাজ করতে গেলে তো আপনার আমাদের তো বডি ওয়ার্কটা বেশি। তো এই জন্যই দেখা গেছে যে আমি যখন বিপিটি শেষ করি তারপরে মাস্টার্সে ঢুকে যাই, তো ওইখানে আমাদের অনেকগুলো সাবজেক্ট সাবমিট করতে হয় যে কোনটার উপর থিসিস করবো। তো ফরচুনেটলি আমি দুইটা সাবজেক্ট দিয়েছিলাম, একটা হচ্ছে আমাদের কোয়াড্রেসেস যেটা এটার ইনজুরি, আর একটা হচ্ছে এক্সিয়াল ডিকম্প্রেশন। তো এক্সিয়াল ডিকম্প্রেশনটা আমার মেইন টার্গেট ছিল এবং ওইটাই সিলেক্ট হয়। তো এবং ওইটাতে করার পরে ওইটা নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করার পরে আমি ন্যাশনাল টিমে খুব ভালোভাবে কাজ করে গেছি। কোনোদিন এরকম হয় নাই যে আমি ইনজুর্ড হয়েছি দেখে বা আমি অসুস্থতার জন্য আমার কোনো ট্রিপে যেতে হয় নাই বা কোনো কিছু আমি সিক লিভ নিছি, এবং স্টিল আমি কাজ করে যাচ্ছি। ওইটা আমাকে কোনো সমস্যা করছে না, কারণ আমি এটা মেনটেন করে যেতে পারতেছি। তো সেই হিসাবে আর কি ফিজিওথেরাপির উপর আমার অনেক ভরসা। এটা কিন্তু অনেক বড় একটা ইন্সপায়ার। নিজে এটা ডিল করে, হ্যাঁ এটা আমি অনেকের সাথে শেয়ার করি যে আমি যদি পারি সবাই পারবে। এবং সজীব ভাই, আপনার সাথে কাজ করার পর আমারও ফিজিওথেরাপির প্রতি অনেক ভরসা বেড়ে গেছে। আমি টু বি অনেস্ট, আমার কাছে যদি এখন কেউ এসে বলে যে আমার শোল্ডারে ব্যথা করতেছে, আমার টেনিস এলবো প্রবলেম হচ্ছে, আমার নিতে পেইন করতেছে, আমি আগে আগে তো অবশ্যই শুনি তার থেকে যে আসলে আপনার প্রবলেমটা কোত্থেকে শুরু হয়েছে। শোনার পর যখন আমার কাছে মনে হয় যে যেহেতু আমি সজীব ভাইয়ের সাথে কথা বলছি, সজীব ভাইয়ের থেকে কিন্তু আমি অনেক নলেজ পাইছি এই ব্যাপারে। সজীব ভাইয়ের কাছে যাওয়াটার কিন্তু খালি উদ্দেশ্য ছিল না যে ট্রিটমেন্ট পারপাস, সজীব ভাইয়ের সাথে কথা বলে কিন্তু অনেক শিখতেও পারছি। তো যখন মানুষের প্রবলেমগুলো শুনি তখন আমি কিন্তু এখন মানুষকে সাজেস্ট করি যে আপনি ভাই সময় নষ্ট না করে সময় থাকতে এখনই ফিজিওথেরাপিস্ট দেখায় ফেলেন। এবং তারপর যখন জিজ্ঞেস করে যে কোথায় আমি যেতে পারি, আপনার পরিচিত কেউ আছে কিনা, আমি তখন অবশ্যই তাকে ফিজিও টিউনই আমি সাজেস্ট করি। কারণ টু বি অনেস্ট আমি ওখানে আমি এখানে মার্কেটিং করতেছি না ফিজিও টিউনের। এখানে মানে আসলে কি যে আমাদের মানুষ আমরা এত ধোকার মধ্যে থাকি, এতটা সব জায়গায় ফ্রডবাজি দিয়ে ভরে গেছে যে আপনি প্রবলেমে আপনি ভুগতেছেন, একটা প্রবলেম, একটা মানুষ প্রবলেম নিয়ে যাচ্ছে, বাট তার সাথে মানে তাকে বোকা বানায় দেওয়া হচ্ছে। দ্যাটস ওয়াই আমি এমন একটা জায়গা সবাইকে সাজেস্ট করি যেখানে গেলে আপনি অ্যাট লিস্ট জেনুইন ট্রিটমেন্টটা পাবেন এবং আপনার যেটা দরকার সেটি আপনাকে দেওয়া হবে। তো শুভ ভাই, আপনার কোনো কোশ্চেন কিংবা আপনার কোনো ডিসকাশন? আমি 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 সজীব ভাইকে কিছু জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে মানে আমরা যারা নর্মাল, যারা ক্যাজুয়াল, যারা এক্সারসাইজ করি, আমরা বডি বিল্ডিং না, হয়তো কোনো একটা ফিটনেস জার্নিতে আছি, তো
তো সেই ক্ষেত্রে মানে আপনার মানে এক্সপিরিয়েন্স থেকে কি ধরনের কমন ফিটনেস ইনজুরি গুলা আমরা ফেস করি, আর সেই জিনিসগুলা যেরকম হতে পারে যে আমি জানি যে কোনো স্ট্রেইন হলো বা স্ট্রেইন হলো, এবং এগুলা মানে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। মানে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা হয়তো কোনো একটা ইনজুরিতে পড়লাম, পড়ার পরে গিয়ে আমরা ফিজিওথেরাপিস্ট খুঁজি। তো আমরা আসলে কি করলে মানে আগে থেকে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারি, যদি একটু আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। এটা হচ্ছে যে মানে প্রথমে যে কমন ফিটনেস ইনজুরি গুলো কি যেগুলো আমরা আপনাদের একটা কমন পেইন আসে যেটা হচ্ছে শোল্ডার পেইন, এটা একটা খুব কমন আসে। তারপর হচ্ছে লোয়ার ব্যাক পেইন, এবং বডি বিল্ড যারা জিম করে তারা খুব কম পার্সেন্ট, এবং খুব কম পার্সেন্ট আছে যে হ্যামস্ট্রিং বা কোয়াড্রিসেপস ইনজুরি নিয়ে, এটা খুব কম আসে। এটা ফুটবল প্লেয়ার বা ক্রিকেটাররা আসে, কিন্তু যারা নর্মালি জিম করে তাদের যেটা কমন প্রবলেম হয় যে শোল্ডার পেইন আর লোয়ার ব্যাক পেইন। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে আপনাদের কয়েকটা জিনিস অবশ্যই মেনটেন করা দরকার। একটা হচ্ছে যে ফার্স্টে যেটা বলেছি যে স্ট্রেচিং, যে ডাইনামিক স্ট্রেচিং, তারপরে কি করে, আর আপনাদের যদি ওই জিনিসটা খুব ভালো হয় যে আপনারা ভাগ করে নেবেন যে আজকে আমি আপার লিপস গুলো যে এগুলো করব, তারপর লোয়ার আরেকদিন আমি লোয়ার লিম্বের করব, মাঝখানে আমি কোর এক্সারসাইজ করব, প্লাঙ্ক এক্সারসাইজ। এরকম যদি সুন্দরভাবে আপনারা যদি একটা ভালো ট্রেনারের আন্ডারে গাইডলাইন নিয়ে যদি সাজান, এটা খুবই ভালো। উল্টা পাল্টা এক্সারসাইজ গুলো করবেন না। আর তাহিদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল একটা ব্যাপারে, যেটা হচ্ছে যে আমাদের কিছু কমন মিস্টেক, যেটা হচ্ছে যে আমরা এক্সারসাইজ করার পরে সোনা বাদ নেই, বা আমরা একটু ব্যথা হলেই মাসেলের সঙ্গে সঙ্গে আমরা হিট ইউজ করি। এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার, যে কখন আমাদের আইসিং ইউজ করা দরকার, কখন আমাদের হিট ইউজ করা দরকার। আমি এটা একটা ভালো একটা জিনিস ভাইয়া বললেন, কারণ আমি নিজে এটার ভুক্তভোগী। বিকজ আমার রিসেন্টলি আই ওয়াজ সাফারিং ফ্রম অ্যাকিলিস টেন্ডনাইটিস, অ্যান্ড আই ওয়াজ অ্যাডভাইসড বাই আ ডক্টর যে আমাকে এটা হিট কম্প্রেশন দিতে হবে। তো আমি 1 মাস 1.5 মাস ধরে প্রতিদিন এসে খুব গরম পানিতে পা দিয়ে রাখা। নিষেধ করছি যে আপনি হিট কম্প্রেশন দিবেন না। হ্যাঁ, সো এটা পরে আমি যখন জানতে পারলাম যে না, আই অ্যাকচুয়ালি নিডেড কোল্ড কম্প্রেশন, এন্ড ফাইনালি আমার কিন্তু অ্যাকিলিস টেন্ডনাইটিসটা এখন মোটামুটি ঠিক হয়ে গেছে কয়েক মাস পরে। জি হ্যাঁ, তো এই যে দেখেন, এটা একটা মানে ইনফরমেশন যেখানে মিসকনসেপশন থাকে যে কখন হিট ইউজ। তবে আপনি যেটা বলছেন যে এক্সারসাইজের ব্যাপারটা আপনাদের জন্য, আমি আপনাদেরকে তিনটা জিনিস বলবো। তার মধ্যে আরেকটা যেটা কমন আপনারা মিস্টেক করে থাকেন, যেমন যারা প্রফেশনাল বডি বিল্ডার না, তারা যখন একটা সার্টেন ওয়েট নিয়ে এক্সারসাইজ করেন, আপনারা যখন এক্সারসাইজ করছেন, যদি হঠাৎ করে কেউ এসে আপনাদের বলে যে এত কম ওয়েট নিয়ে কেন কাজ করতেছে, আরেকটু ওয়েট বাড়াই দে, ওকে বলবেন যে পরের দিন বা 2টা দিন পরে। ওই মুহূর্তে ওই সময়ে আপনি ওয়েট বাড়াবেন না, তাহলে আপনার মাসেল ইনজুরি হয়ে যাবে। এবং অবশ্যই প্রচুর পরিমাণ পানি খাবেন। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেখা যায় যে ইনজুরি লেভেলটা একটু বেশি হতে পারে, কারণ বডি বিল্ডাররা। তাইলে ভাইয়া সলিউশনটা কি? আমরা যদি ওয়েট বাড়াতে চাই, হ্যাঁ ওয়েট বাড়াতে হলে আপনাদের এটা কিভাবে, মানে আমার স্ট্রেংথটা বাড়াতে চাইলে কিভাবে বাড়াবো? যেমন আপনি ধরেন যে প্রথম 10 দিন যদি মনে করেন যে আপনি একটা সার্টেন ওয়েট নিয়ে কাজ করছেন, আপনি গ্র্যাজুয়ালি এটা বাড়াবেন। পরের দিন মানে আস্তে আস্তে, মানে ওই দিনই আপনি ধরেন যে 10 কেজি ওজন নিয়ে কাজ করছেন, ওইটা শেষ করে সঙ্গে সঙ্গে আপনি 15 কেজি দিবেন না। আপনি পরের দিন ওইটাকে 15 কেজিতে নিবেন, নিয়ে আপনি দরকার হলে কাজের পরিধিটা সময়টা কমিয়ে দিবেন। আপনার মাসেলটাকে অ্যাডপ্ট করাবেন যে আমি 15 কেজিতে কাজ শুরু করব। তারপরে আস্তে আস্তে আপনি তখন ওইটা আপনি করে ফেলবেন। কারণ 10 কেজিতে অলরেডি আপনি কাজ করে মাসেলকে টায়ার্ড বানিয়ে ফেলছেন। তখনই যদি আপনি আবার ওয়েট বাড়ান, তাহলে কিন্তু আপনার মাসেল ক্র্যাম্প বা পুল করে ফেলবেন। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে নেক্সট ডেতে বা নেক্সট উইকে অবশ্যই ট্রেনারের সাথে কথা বলতে আপনার মাসেলটা ফিট কিনা ওয়েট বাড়ানোর জন্য, বা আপনি যে নর্মাল ওয়েটটা নিচ্ছেন এটার ফলে আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন। যদি দেখেন যে না, আপনার টায়ার্ড হচ্ছে ইজি, আপনার এটা এখন আপনার বডিতে অ্যাডপ্ট হয়ে গেছে, তখন হচ্ছে পারফেক্ট টাইম আপনার ওয়েট বাড়ানো নিতে পারবো। ওকে নিতে পারবো। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করব, যে বেসিক্যালি আমি সবাইকে যেটা বলি, ধরেন
আমি একটা রেপ রেঞ্জ সবসময় সবাইকে ফলো করতে বলি। ধরেন কেউ বিগিনার হোক কিংবা ধরেন কেউ বডি বিল্ডার না, বাট সে রেগুলার এক্সারসাইজ করে। তো সেই ক্ষেত্রে আমি তাকে যেটা বলি যে, অনেকেই বলে যে আমি কি ওয়েট বাড়াই। অনেক জিমে ছোট ছোট ছেলেপেলেরা আছে যারা আইসে খালি ওয়েট বাড়ায় বলে আমার একটু সাপোর্ট দেন। বাট আমি ওরে বলি যে ঠিক আছে, তুমি আজকে শুরু করছো কত দিয়ে, কিংবা আপনি আজকে শুরু করছেন কত দিয়ে। ধরেন সে বললো সাপোজ আমি 7.5 কেজি বা 5 কেজি দিয়ে শুরু করছি। আমি তাকে জিজ্ঞেস করি 5 কেজি দিয়ে আপনি কয়টা মারতে পারেন? তো সে বলে 5 কেজি দিয়ে আমি 10টা মারতে পারি, তারপর আমি আর মারতে পারি না। তো আমি তাকে বলি যে 5 কেজি দিয়ে যখন আপনি 10-এর পর 11 এবং 12 নাম্বার রেপস প্রপার হিট করতে পারবেন, তারপরে গিয়ে আপনি ডিসাইড করবেন যে আমি 5 কেজির পর 7.5 কেজিতে যাব। দেন 7.5 কেজিতে গিয়ে সেম প্রোগ্রেশন আমার বিল্ড আপ করতে হবে, 10-12 রেপসে যাওয়া লাগবে। যখন আমি 7.5 কেজি মানে 5 কেজি পর 7.5 কেজি, দেন 10 কেজিতে এই প্রোগ্রেসিভ র্যাপ রেঞ্জে ধরে রাখতে পারবো, দেন আমার ধরতে হবে যে আমার মাসেল এখন রেডি টু গো। আমি এখন আমার লোড বাড়াই, দেন আমি এখন লো রেপসে চলে আসার চেষ্টা করি, ওয়েট বাড়াই। বাট মানুষ যেটা করে কি যে একবার একটা ওয়েট নেয়, তারপর আবার সাথে সাথে আবার ধরেন কেউ 5 কেজি নিল, এরপরে সিরিজে 10 কেজি চলে যায়, বলে আমার একটু সাপোর্ট দেন। বাট এইটা কিন্তু ভুল। মানে এখন হয়েছে কি যে পোলাপান জিমের স্পেশালি ইয়াং ছেলেপেলেরা যেটা করতেছে যে ইনস্টাগ্রাম ফেসবুকে তাদের রিলস কিংবা স্টোরি দেওয়ার জন্য উইদাউট এনি প্রিপারেশন উইদাউট এনি প্র্যাকটিস তারা ওয়েট বাড়ায় ফেলতেছে, এবং যেটার কারণে কিন্তু ইনজুরির মাত্রা বাড়তেছে আস্তে আস্তে। অ্যাবসলিউটলি। এবং আরেকটা বডি স্টিফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বডি স্টিফ হয়ে যাচ্ছে। এবং আরেকটা কমন কারণ যেটা আমি দেখছি, এটা আমার ইনজুরির সাথে জড়িত, যখন যে ইনজুরির জন্য আমি আসছিলাম, বেসিক্যালি এইটা আমার কাছে মনে হয় যে ওটা হচ্ছে ডিহাইড্রেশন। কারণ ভাইয়া কিন্তু আমাকে কয়েকবার বলে দিছিল যে আপনি ওয়ার্কআউট এখন করলে অবশ্যই ইলেকট্রোলাইট ইউজ করবেন যাতে ডিহাইড্রেশন না হয়। কারণ আমার মেবি ভাইয়া আমার যে মানে পুলটা করছিল, বেসিক্যালি পুলটা মেবি ডিহাইড্রেশন থেকে মেইন রিজনটা ছিল আমার যতটুকু ধারণা। দেন ইনজুরি তো আমার ছিলই, প্লাস একটু আমি একটা ইনফরমেশন একটু দিয়ে দিই, যেটা হচ্ছে যে আমাদের, সরি আমি একটু ডিস্টার্ব করলাম কারণ এই ইনফরমেশনটা দরকার। যেটা হচ্ছে যে আমাদের অনেকে আছে যে আমরা গেটোরেট খাই বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দূর করার জন্য অনেক জিনিস খাই। তো এটার একটা এটা আপনারা কখন খাবেন? মানে আমরা কি এক্সারসাইজের প্রথমেই এটা খেয়ে ফেলবো, নাকি শেষে খাবো, না মাঝখানে খাবো? এটা হচ্ছে যে গেটোরেট বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দূর করার জন্য যে ড্রিঙ্কস গুলো আছে, এইগুলো এক্সারসাইজ শুরু করার আগে খেয়ে আসলে কোনো লাভ হয়। এটা খেতে হবে আপনার এক্সারসাইজ শুরু করার পরে, মাঝে মাঝে, এর মাঝে ডিউরিং ওয়ার্কআউট। হ্যাঁ, ডিউরিং ওয়ার্কআউট আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, আপনি এটাকে ব্যালেন্স করার জন্য আপনি ইলেকট্রোলাইট বডিতে ঢুকাবেন। এবং এটা অবশ্যই, হ্যাঁ, এটা অনেকেই দেখা যায় যে গ্লুকোজ খাচ্ছে। গ্লুকোজ আপনি যেটা সোয়েটিং যেটা বেরোচ্ছে, এটা কিসের? লবণাক্ত। আপনার বডি থেকে লবণ বের হচ্ছে, আপনি তো চিনি ঢুকায় লাগবে। মানে আমি আপনাদের কাছে কথাগুলো একটু ইজিলি বলছি যাতে বুঝতে সুবিধা হয়, যে তাহলে আমার চিনি লবণ বের হচ্ছে, আমি চিনি ঢুকাই লাগবে, আমাকে লবণই ঢুকাইতে হবে। তাহলে এই যে গেটোরেট, এটাতে লবণ আছে, এবং এটা তখনই ঢুকাইতে হবে যখন আমার এইটা জিনিসটার ঘাটতি দেখা যাচ্ছে। ঘাটতি দেখার আগেই ওইটা খেয়ে আমি যদি মনে করি আগেই খেয়ে ফেললাম, এটা আপনার বরং হিতে বিপরীত হয়ে যাবে। সো ইভেন ভাইয়া প্লেন সল্টও কিন্তু ওয়ার্কস গুড। হ্যাঁ, আপনি প্লেন সল্ট খান, আপনি স্যালাইন খান, ভেরি গুড জিনিস। মানে আপনি একদম ইজি, এত টাকাও খরচ করার নাই, ওরকম কিছু নাই। আপনি জাস্ট হাফ লিটার পানিতে 1 লিটার পানিতে আপনি স্যালাইন গুলে ফেলেন। স্যালাইনের ক্ষেত্রে অবশ্যই এটা 6 ঘন্টার মধ্যে খেতে হবে। 6 ঘন্টার মধ্যে যদি না খান, ওইটা বিষাক্ত, এটা ফেলে দিতে হবে স্যালাইনের ক্ষেত্রে। অনেক সময় আমি স্যালাইনটা অনেককে বলি না, কারণ কি ভাইয়া দেখা যায় যে অনেকের লাইফে প্ল্যানে পটাশিয়াম বেস ফুড অনেক বেশি থাকে। লাইক অনেকে দেখা যায় যে কলা শখ করে দিনে 5টা 6টা 7টা কলা খেয়ে ফেলে, আবার অনেকে কলা খাচ্ছে আবার সাথে খেজুরও খাচ্ছে। তো অনেক সময় দেখা যায় তারা যদি অলরেডি কিন্তু তার বডি পটাশিয়াম লোডেড, তো সে যদি আরো পটাশিয়াম ইনটেক করে, তো সেই ক্ষেত্রে কিন্তু তার মাসেলে ভয়ানক ক্র্যাম্প আসতে পারে, ইভেন হার্টেও ক্র্যাম্প আসতে পারে। এই কারণে আমি অনেককে বলি কি যে আপনি সেই ক্ষেত্রেও হ্যাঁ, তো আমি তাদেরকে বলি যে আপনারা জাস্ট প্লেন সল্ট পানির মধ্যে দিয়ে ওটা সিপ করেন আর ওয়ার্কআউট করেন, ইউ আর গুড টু গো। ভাই আপনি কি আমার সাথে একমত? না, অবশ্যই অবশ্যই। জি। সো সজীব ভাইয়া, একটা কথা একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মানে যেহেতু আপনি ন্যাশনাল টিমের সাথে কাজ করেছেন, তো আমার যেটা মনের প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে আমরা তো বুঝতে পারছি যে ফিজিওথেরাপি যে শুধু আমাদের রিকভারিতে হেল্প করে তা না, এটা তাইলে কি আমরা এটা বলতে পারি যে আমাদের যে অ্যাথলিটরা
তাদের পারফরমেন্সও এটাতে এনহ্যান্স হচ্ছে, হ্যাঁ তাদের পারফরমেন্স স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি বা এন্ডিউরেন্স বাড়িয়ে। যেমন আমার যেটা কাজ ছিল, আমি যখন ন্যাশনাল টিমের সাথে মাঠে যেতাম, আমি প্রায় সময় মাঠের বাইরে কিছু দেখতাম যে ওদের রানিং করছে কিভাবে, কোন স্টেপটা ঠিক মতো ফেলতেছে, কোন স্টেপটা ঠিক মতো ফেলছে না, ইভেন ওদের বডি ফ্লেক্সিবিলিটি কিরকম। তো দেখা গেল যে আপনার একজন যে শট করে হচ্ছে রাইট লেগ দিয়ে, রাইট সাইডে, তো আপনার লেফট সাইডের মাসেল অবভিয়াসলি একটু উইক থাকবে। এই উইক মাসেলটাকে কিভাবে, ওই ইমব্যালেন্সটা যেটা রাইট লেফটের যে ইমব্যালেন্সটা, এই ইমব্যালেন্সটা কিভাবে দূর করতে হলে আমাকে লেফট মাসেলের উপর এক্সট্রা যে কাজটা করতে হবে, এটা কিন্তু একজন ফিজিও ছাড়া কেউ ওইভাবে বুঝবে না স্পেসিফিক। আমাদের যেটা করতে হতো, মাঠে সবসময় চোখ খোলা রাখতে হতো যে ওদের মুভমেন্ট গুলো কি, ওরা কিভাবে মুভমেন্ট করতেছে, পাটা ঠিক মতো ফেলতেছে বা পাটা ঠিক মতো ফেলতেছে কিনা, বা ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ গুলো ঠিক মতো, এনার্জিটা মানে বডিতে এনার্জিটা ঠিক মতো ভাগ হচ্ছে কিনা শুট করার সময়। তো এই জিনিসগুলো দেখে দেখে আমার যেমন দেখা যেত যে প্লেয়ারদের ট্রেনিং 45 মিনিট বা 1 আওয়ার হচ্ছে, তারপরে আমি দুপুরের পরে বা ওদের একটা রেস্ট হওয়ার পরে আবার কাজ থাকতো যে ওদের এখানে যে কোন মাসেলটা একটু কি প্রবলেম হচ্ছে ওইভাবে ধরে 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 ধরে, কারো যদি ফ্লেক্সিবিলিটি দিয়ে কাজ করতে হয় ফ্লেক্সিবিলিটি দিয়ে কাজ করতে হয়, কারো যদি স্ট্রেংথেনিং নিয়ে কাজ করতে হয় তো স্ট্রেংথেনিং নিয়ে কাজ করতে হয়। তো হ্যাঁ, ফুটবলের সাথে ফিজিও ওতপ্রোতভাবে জড়িত। এবং এটা আমার খুব ভালো লাগতো যে ওরা, মানে আমি ন্যাশনাল টিমে আমি প্লেয়ারদের কাছে অনেক কিছু পেয়েছি। ওরা সবসময় দেখা গেছে যে রাত্র 12টা-1টা হইলো, সজীব ভাই এটা প্রবলেম ওইটা প্রবলেম। সো মানে ওদের সাথে আমাদের একটা খুব অন্যরকম বন্ডিং হয়ে যায় ফিজিওদের সাথে। দেখা গেছে যে কোচের সাথে এত সুন্দর বন্ডিং হতো না আমাদের যে, এবং আমাদের একটা বড় ভূমিকা ছিল যে কোচ আমাদের আগের দিন বলে দিত যে এরা, মানে আমরা আগের দিন প্র্যাকটিসে বুঝতাম যে এই 23 প্লেয়ার খেলবে, এর মধ্যে বেস্ট 11 কে ওইটাও আমরা পরে বুঝে, কিন্তু কোচ আমাদের আগে বলে দিত যে কালকে এরা 11 জন নামবে, তুমি রেডি করে দেবে। এই যে রেডি করতে যাওয়ার সময় এদের কি কি করতে হবে, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটা একটা ফিজিও ছাড়া কেউ করতে পারবে। এবং এটা মানে তখনই একটা সুন্দর বন্ড হয়ে যেত আমাদের, যে ফিজিওর সাথে প্লেয়ারদের সাথে ফিজিও। এবং এটা তারাও জানতো যে ফিজিও ছাড়াও আমরা ওইভাবে ফিট হতে পারবো না, এবং আমরা জানতাম যে আমরা তাদেরকে ওইভাবে ফিট করতে হবে যাতে তারা 90 মিনিটস রান করতে পারে। আর আমি একটা জিনিস বলতে চাই এখানে, যে অনেক সময় আমাদের অনেক ইনজুরির কারণে কিন্তু মাসেল অ্যাট্রফি হয়ে যায়। যেমন আমার যখন অ্যাট্রফি বলতে আমি বোঝাচ্ছি যে মানে যারা এখানে ভিউয়ার্স যারা দেখছেন তাদের বোঝার জন্য, যে লাইক আপনার এক পাশ ধরেন, আপনি যে পাশে ইনজুরি আছে ওই পাশে মাসেলটা ছোট হয়ে যায় আসা। সো আমার যখন ইনজুরিটা হয়, বেসিক্যালি আমার ট্রিটমেন্ট চলাকালীন সময় কিন্তু আমি ওইভাবে ট্রেনিং এ লোড দিতে পারছিলাম না। সজীব ভাই নিষেধ ছিল যাতে আমি ওইভাবে লোডটা না দিই। তো যার কারণে কিন্তু সজীব ভাই এক পাশে কিন্তু আমার একটু অ্যাট্রফি হয়ে গেছিল ব্যাকের, এবং ওই অ্যাট্রফি হওয়ার পর কিন্তু আমরা ডিসাইড করলাম যে আমরা কাপিংটা করব। আপনার কাছে এসে আমি কাপিং করতেছিলাম। তো এই কাপিংটা করা অবস্থায় কিন্তু ভাই আমার কাপিং প্লাস যখন আপনি আমাকে পারমিশন দিলেন যে যান এবার আপনি আপনার ট্রেনিং এর যুদ্ধে নামেন, তো আমি যখন ট্রেনিং শুরু করলাম আর কাপিংটাও ভাইয়ের থেকে নেওয়া শুরু করলাম, তখন কিন্তু আমার যে অ্যাট্রফিটা কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে ফেললাম। আমার মাসেল অ্যাট্রফিটা আস্তে 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 করে মাসেলটা ছাড়লো। তো ভাই এইটার যদি এটার বিহাইন্ড দ্য সায়েন্স ওর আপনি যদি একটু ইজিলি আমাদেরকে এক্সপ্লেইন করে দিতেন আমাদের ভিউয়ার্সদের জন্য। এটার কারণটা আমি অলরেডি আপনাদের ব্যাখ্যা করে দিয়েছিলাম, যে আমি যদি ডিপ মাসেলের যে নোটসটা হয়, যে ডিপ মাসেলটা যখন ইনজুরি হয়ে যে কন্ট্রাক্ট করে ফেলে, এইটা যদি রিলিজ না করেন এটা তো আপনার ছুটবে না, মাসেলটা অলরেডি ছোট হয়ে আছে। এইটাকে তখন এই যে ডিটিএফ করে এটাকে এরকম ভাবে নিয়ে আসতে হয়। এই যে নিয়ে আসার পরে এটা তখন নর্মাল লেন্থে চলে গেল। আর কাপিং যেটা হয়, কাপিং এ হচ্ছে যে আমরা ওই একটা এটা আমাদের চেম্বারে যেটা আছে এটা মেশিনে, কারণ মেশিনে ম্যানুয়ালি করে, ম্যানুয়ালি দিলে খুব প্রেসার দেওয়া যাবে, কারণ এটা তখন ম্যানুয়ালি দিলে এটা ফিজিওর পাওয়ারের উপর চলে আসে যে কতটুকু পুল করতে পারবে। মেশিনে দিলে আমি আমার লিমিট অনুযায়ী, মানে পেশেন্ট টু ভ্যারি, মানে পেশেন্ট ওয়াইজ আমি এটা বাড়াতে কমাতে পারি। সো যখন এটা এরকম ভাবে টেনে নিয়ে আসে মাসেলটাকে, ডিপ মাসেল সহ, এই কাপিংটা করে কি টেনে ধরে আবার ছেড়ে দেয়, টেনে ধরে আবার ছেড়ে দেয়, মানে ডিপ মাসেলটা তখন এটাকে রিল্যাক্স করে দেয়, যে এটাকে একটা ফুল লেন্থে নিয়ে যায়। এরপরে যখন আপনি এক্সারসাইজ করবেন তখন এটা খুব র্যাপিড, কারণ আপনার তো ব্লকেজটা দূর হয়ে গেল, নোটসটা তো আর থাকলো না, তখন আপনার সার্কুলেশনটা, ব্লাড সার্কুলেশনটা ওকে হয়ে গেল,
মাসেলে খুব দ্রুত অক্সিজেন যাবে, তখন দেখা যাবে যে আপনার অ্যাট্রফি যেটা কমপ্লেন করলেন এটা তখন আর বেশি থাকে না, এটা আস্তে 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 এটা চলে যায়। আচ্ছা, এখানে আবার আরেকটা বিষয় আমি একটু অ্যাড করি যে আমার মাসেল কিন্তু অ্যাট্রফি হয়েছিল, দ্যাট মিনস আমার মাসেল আগে ছিল। জি, তো অনেকে আবার মনে করতে পারে যে ঠিক আছে আমার যেহেতু এই মাসেলটা গ্রো করতেছে না, তাইলে আমি গিয়ে কাপিংটা করি, মেবি আমার মাসেলটা গ্রো করবে। ব্যাপারটা কিন্তু আসলে এমন না। না না, এখানে ব্যাপারটা এরকম। এখানে ব্যাপারটা ছিল যে আমার ওখানে অলরেডি মাসেল ছিল, ইনজুরির কারণে মাসেলটা ওই যে ভাইয়া যেটা দেখাইলো যে মাসেলটা ভিতর থেকে ওই হয়েছিল। সো ওইটার কারণ সো ওইটার কারণে যখন আবার ওটাকে রিলিজ করতে পেরেছি, দেন আমার ওই অ্যাট্রফিটা আবার মানে ঠিক হয়ে গেছে। সো সজীব ভাইয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কেউ যদি ধরেন অনেক দিন ধরে ওয়ার্কআউট করছে না, অনেকদিন ধরে ওয়ার্কআউটের একটা গ্যাপ গেছে ধরেন 2-3 বছরের, তো সেই ক্ষেত্রে কি তার মাসল অনেক স্টিফ হয়ে যেতে পারে, এবং সেটা কি তখন ফিজিওথেরাপি দিয়ে সামহাও ওই স্টিফনেসটাকে কি কমানো যেতে পারে নাকি? এটা যদি আপনি বলেন যে মাসেল স্টিফ যদি ফুল বডিতে স্টিফ হয়ে যায়, তাহলে এটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আপনাকে তখন বলবো যে আপনাকে কিছু এক্সারসাইজ যেমন সাইকেলিং, সুইমিং, তারপরে রানিং এক্সারসাইজ, এইগুলো করে মাসেল ফ্লেক্সিবিলিটিটা বাড়াবে। এইসব ক্ষেত্রে বাড়াতে হবে। হ্যাঁ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে করে তারপরে যেটা হচ্ছে যে তখন যে আপনার কিন্তু ওই সব কন্ডিশনে আসলে ফিজিওথেরাপির ভূমিকাটা ওরকম থাকে না। মাসেল যদি আপনার মানে ওয়ার্কআউট ছেড়ে দেওয়ার জন্য যে স্টিফ হয়ে গেছে, সেখানে আমরা আপনাকে ওরকম গাইডলাইন দিতে পারি। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আমরা ফিজিক্যাল এক্সাম করে দেখি যে হ্যাঁ এটা ইনঅ্যাক্টিভ থাকতে থাকতে কয়েকটা জায়গায় স্টিফ বেশি হয়ে গেছে, মানে ফুল বডি তো একটা নর্মাল মানে সেম ভাবে স্টিফ হবে না। যদি দেখা যায় যে হ্যাঁ কয়েকটা জায়গায় আপনার একটু স্টিফনেসটা বেশি, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে হালকা মায়োফেশিয়াল রিলিজ করতে পারি। রিলিজ করে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা স্ট্রেচিং গুলো আমরা করি ম্যানুয়ালি স্ট্রেচিং আপ টু দ্য পেইন লিমিট, মানে পেশেন্টের পেইন লিমিটের মধ্যে। তারপরে যেটা হয় যে যখন দেখি যে হ্যাঁ পেইন লিমিটটা আমরা নর্মাল রেঞ্জে নিয়ে যেতে পারতেছি, পেশেন্ট এটা নিতে পারতেছে, তারপরে যেটা আমরা যাই সেটা হচ্ছে পিএনএফ, প্রোপ্রিওসেপটিভ নিউরোমাসকুলার ফ্যাসিলিটেশন, মানে হচ্ছে নার্ভ সহ যেটা ইনভলভ। সো হ্যাঁ, যদি আপনি বলেন যে হ্যাঁ আমি অনেকদিন ওয়ার্কআউট করি নাই, আমার বডি স্টিফ হয়ে গেছে, সেই ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টরা ফিজিক্যালি চেক আপ করে দেখতে পারে যে কোন কোন মাসেল গুলো স্পেসিফিক ভাবে স্টিফ হয়েছে, বা এইটাতে তার রেঞ্জ অফ মোশনের কোনো চেঞ্জেস এসেছে কিনা, রেস্ট্রিকশন আসছে কিনা। যদি রেস্ট্রিকশন আসে, আমরা সেই স্পেসিফিক মাসেল ধরে কাজ করে ওটাকে রিলিজ করে হ্যাঁ আমরা স্ট্রেচিং করে ওটাকে নর্মাল রেঞ্জে নিয়ে আসতে পারি। তবে সেটার সাথে অবশ্যই আপনাকে সুইমিং, সাইকেলিং এই জিনিসগুলো অ্যাড করতে হবে। তারপরে যখন আপনার ফুল রেঞ্জে চলে আসবে তখন আপনি আবার ওয়েট লিফটিং এ যেতে পারবেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন, ধরেন আমরা তো এখানে মায়োফেশিয়াল রিলিজের কথা বলতেছি, তো মায়োফেশিয়াল রিলিজটা বলতে কি আমরা ওই জিনিসটাকে মিন করতেছি যে আমাদের তো মাসেলে মায়োফিবারাল বলি আমরা, মায়োফিবারাল হাইপারট্রফি লাইক থিক মাসেল ফাইবার, সো মায়োফেশিয়ালটাকে ওই থিক মাসেল ফাইবারটাকে কি আমরা রিলিজ করার ব্যাপারটা বলতেছি? জি জি জি, রাইট, মানে আমাদের মেইন যে বেস মাসেলটা, থিক মাসেলটা, ওইটাকে আমরা রিলিজ করি এখানে। হ্যাঁ, রিলিজ করি। রাইট রাইট রাইট। সজীব, তোর কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে বেশ কয়েকবার আইস বাতের কথা বলছিলি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আইস বাতের ব্যাপারটা মানে কি কারণে মেজর, কিংবা পুরাটা যদি ডিটেলসটা বললো। আচ্ছা, আইস বাথটা খুব জরুরি একটা জিনিস। আইস বাথটা আমি আমার ফুটবলের বিষয় থেকে শুরু করি। যেদিন ফুটবল প্লেয়ারদের আমি খুব বেশি কাজ করাতাম, এক্সারসাইজ করাতাম, আমি আইস বাথ করাতাম। যেদিন ওরা ম্যাচ শেষ করে আসতো সেদিন আমি ওদের আইস বাথ করাতাম। আইস বাথটা আমি কেন করে বা আইস বাথটা কেন দরকার, সেটা হচ্ছে যারা যেদিন আপনারা বেশি ওয়ার্কআউট করবেন, অনেক বেশি কাজ করবেন, তখন কি হবে, অবশ্যই সফট টিস্যু ইনজুরি হবে। মানে এই যে মায়োফেশিয়াল আমরা যে বললাম যে স্কিনের পরে যে লেয়ারটা, মাসেলের যে ফার্স্ট লেয়ারটা, সফট টিস্যু ইনজুরি হবে, অনেক সময় ডিপও হতে পারে। তো সফট টিস্যু ইনজুরি হলে এখন ওই ইনজুরি গুলা কে যাতে আপনার ফার্দার এফেক্ট না করে বা এটা যাতে আপনার হিলিং প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়, সেক্ষেত্রে আইস বাথটা খুব জরুরি, খুব জরুরি। আইস বাথের কিছু সিস্টেম থাকে, যেমন 3 মিনিট আইসে রাখার পরে, যেমন আমাদের যেটা মানে প্রপার নিয়ম হচ্ছে আইস বাথে, সেটা হচ্ছে যে আপ টু চেস্ট এইটুক পর্যন্ত
আমরা আইস বাথের মধ্যে প্লেয়ারদের সেট করে দিতাম। বড় বড় ড্রাম ছিল বা যখন আমরা খেলতে যেতাম তখন ওদের ওই স্টেডিয়ামে ওদের একটা জাকুজির মতো থাকতো, ওইখানে আমি আইস সেট করে ফেলতাম, যাতে ওদেরকে আমি একদম এভাবে সেট করে ফেলতে পারতাম। তো আইস বাথটা যেটা হচ্ছে যে আইস বাথটা কাজ করে কিভাবে, সাপোজ সাধারণ সবাই বোঝার জন্য, তাহলে আপনার একটা ড্রেনে আপনার কি হলো যে ময়লা জমে আছে, তাই না? কিন্তু ওইটাতে একটা পানির ফ্লো আছে, কিন্তু ফ্লোটা খুব বেশি না। তখন আপনার কি করতে হবে, যে ড্রেনের মাথায় যেখানে পানির ফ্লোটা আসতেছে ওখানে একটা ব্লকেজ দিবেন। ব্লক করে দিলেন, ব্লক করে দিলে কি হবে, যে পানির ফ্লোটা তো জমতে থাকবে, তাই না? তারপর যখন আপনি হঠাৎ করে তুলে দিবেন, এটা খুব জোরে চলে যাবে না পানির ফ্লোটা, তখন কি করবে, ওই ময়লাটা শহর চলে যাবে। আইসের কাজটা হচ্ছে ওরকম, যখন আপনার ইনজুরি হবে, সফট টিস্যু ইনজুরি বা কোনো বডিতে ইনজুরি থাকবে, বরফ দিয়ে কি হবে, আপনাকে আমি আইসে রেখে মাসেল গুলোকে কন্ট্রাক্ট করে ফেললাম। কিন্তু নর্মালি বডিতে তো সারাক্ষণ ব্লাড সার্কুলেশন দরকার। সো যখন যেটা হবে যে ওই জায়গাগুলো যখন কন্ট্রাক্ট হয়ে থাকবে, ব্লাড তো ফুল ফ্লোতে যেতে পারবে না, তখন ব্লাড গুলার টেন্ডেন্সি থাকবে যে জমতে থাকবে যে আমি এটাকে খুব জোরে যাবো। সো যখন বডিটা নর্মাল হয়ে যায় তখন ও খুব জোরে যায়, এবং যে তখন করে কি হিলিং প্রসেসটাকে ও আরো বাড়িয়ে দেয়। আইস বাথ হিলিং প্রসেসটাকে খুব বেশি কাজ করে। এবং আপনারা যখন হেভি ওয়ার্ক করবেন, আপনাদের চেষ্টা রাখতে হবে যে সেদিন যদি আপনার আইস বাথ করেন, ট্রেমেন্ডাস একটা ফিলিংস আসবে আপনাদের, আপনারা নিজেরাই বুঝবেন যে আপনাদের কত ফ্রেশ লাগছে। কিন্তু আইস বাথটার প্রপার নিয়ম জানতে হবে। আর আইস বাথের সাথে আরেকটা কথা আমি বলে রাখি, যেহেতু আমি বলছি যে রিসেন্ট ইনজুরিতে মাসেলে আইস লাগাতে হবে, আইস লাগিয়ে কখনো হাতের মুভমেন্ট বা পায়ের মুভমেন্ট বা বডির যেখানে আইস লাগান না কেন, আইস লাগানো অবস্থায় মুভমেন্ট করবেন না। এটা আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে। যখন আইসিং করবেন জায়গাটা তো শক্ত হয়ে যাবে, তাই না? তো মাসেল তো ফ্লেক্সিবল অনেক বেশি, যে নড়াচড়া করে, শক্ত হয়ে গেলে কি হবে, এটাকে যখন নাড়াতে যাবে এটা ভেঙে যাবে, তার মানে আপনার ঝামেলাটা বেড়ে যাবে আরো বেশি। তো কাজে আইসিং করার পরে অবশ্যই আপনাদের বুঝতে হবে যে যতক্ষণ পর্যন্ত বডি টেম্পারেচার সাথে আইস করার জায়গাটুকু নর্মাল হবে না, ততক্ষণ পর্যন্ত মুভমেন্ট করা যাবে না। যখন বডি টেম্পারেচারের সাথে আইসের জায়গাটা নর্মাল হয়ে যাবে, তারপরে মুভমেন্ট করবে, তাহলে ওইটা হবে আপনার জন্য এফেক্টিভ। নয়তো এটা আপনার জন্য আরো তাহলে ভাই আমরা এই জিনিসটা কিভাবে বুঝবো যে আমাদের এটা নরমাল হয়ে আসছে? লাইক আমরা বডি টেম্পারেচার মতো সমান হয়ে গেলে আর কি, বডি টেম্পারেচার সাথে স্বাভাবিক হয়ে গেলে। Yeah, exactly. But Shojib bhai, very wonderful information that you have shared with us. মানে seriously understanding the science behind যে ice pack বা আমরা যে দেই এটা কিভাবে কাজ করে, মানে আসলে আমার কোনো ধারণা ছিল না। বাট আমি একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে ফিজিওটিনের আগে টোকিও স্কয়ারের উল্টা দিকে তাদের যে চেম্বারটা ছিল ওখানে, হ্যাঁ, আমি তৌফিক ভাইয়ের কাছে আমার ব্যাকের একটা অনেক দিন ধরে মানে মাসেলটা সবসময় ক্র্যাম্প করতো এবং খুব বাজে অবস্থা ছিল লং টাইম। যেমন আমি 2012 তোর কাছে যখন থেরাপি নেই ব্যাক পেইনের, আমার ব্যাক পেইনের মানে তোর যে মাসেলের যে পুশ, যে পরিমাণে প্রেশার দেওয়া, ওটার কারণে আমি রিকভারি করছি। মানে আমি সিআরপিতে মিরপুর 14 নাম্বার আমি টানা 3 মাস সিআরপিতে থেরাপি দিছি। এভরিডে আজিমপুর থেকে সিআরপিতে যেতাম আসতাম, আমার কোনো রেজাল্ট আসে নাই। কিন্তু আমি তোর কাছে দেওয়ার পর আমি কিন্তু রিকভারি করছি। পেইন আছে, এটা লং টাইম, মানে 2004 থেকে পেইনটা ছিল, 4-5 থেকে। বাট যাওয়ার পর আর আইসিংটা যেটা হয়েছিল, তৌফিক ভাই আমাকে একজন ওখানে যখন থেরাপিটা দিছিল, ওই মাসেলটা আমার অনেক বছর ধরে সমস্যা ছিল। পরে ওইটাতে আমাকে দেখা যাচ্ছে 45 মিনিটসের মতো আইসিং করা হতো এভরিডে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখানে আইসিং এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করি, যেটা হচ্ছে যে অ্যাকুয়েট স্টেজে অবশ্যই আইসিং, মাসেল ইনজুরি ক্ষেত্রে অবশ্যই আইসিং। যদি এটা ক্রনিক স্টেজ চলে যায়, যেমন এটা দেখা গেল যে আপ টু 15 ডেজ বা 30 ডেজ হয়ে গেছে, তখন কিন্তু আমরা হিট কম্প্রেশন দিব। এখন হিটটা কেন দিব? কতদিন হয়ে গেলে আমরা এটা ক্রনিক স্টেজে, মানে দেখা গেল যে 15 ডেজ বা 21 ডেজ পরে যে আমরা কিন্তু হিট ইউজ করতে পারি। ওকে, কেন হিট ইউজ করতে পারি? যে আমার তো অলরেডি মাসেলটা হিল হয়ে ওটা নোটস হয়ে গেছে, তো এখন আমি যদি আইস দিই এই নোটসটা তো ভাঙবে না, রাইট? কারণ এটা তো অলরেডি কন্ট্যাক্ট করে থাকবে। এটা যখন অ্যাকুয়েট স্টেজ থেকে ক্রনিক স্টেজে চলে গেছে, এখন হিটটা কাজ করে কি? হিট হচ্ছে মাসেল ডাইলেটেড করে,
ডাইলেটেড মানে কি হিট দিলে এটা ছড়ায়, এই যে এরকম হিট দিলে এটা ছড়িয়ে যাচ্ছে। এই ছড়ানোর ক্ষেত্রে তখন কিন্তু আমরা মাসেল ইনজুরি যখন এটা ক্রনিক স্টেজে চলে যায় আমরা কিন্তু হিট ইউজ করতে পারি। তো কিন্তু রিসেন্ট ইনজুরিতে না, একদম রিসেন্ট ইনজুরিতে কখনোই না, এটা হচ্ছে ক্রনিক স্টেজে আমরা হিট ইউজ করতে পারি। মানে একদম সহজভাবে যদি আমরা বলি যে জাস্ট মাত্র একটা ব্যথা পাইছি, লাইক আমি এখন বাড়ি খেলাম, আমি এর মধ্যে হিট দিব না, আমি এটার মধ্যে কোল্ড কম্প্রেশন দিব না। হ্যাঁ, রাইট। আমরা যে ভুলটা করি বেশিরভাগই দেখা যাচ্ছে যে হিট দেওয়া হয়। তো শুভ ভাই আর এই ভুল করেন না। যে রাইস শুভ ভাই কি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে আমি কি করব। আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে আমরা রেফার করতে অনেক বেশি। আমার কথা হচ্ছে কি যে আমরা না, মানে আমরা যে কোনো ব্যথা পাইলে, ধরেন একটা ইনজুরি হইলো আমাদের, মানে একটা ইনজুরি হইলে আমরা সাথে সাথে ডাক্তারের কাছে চলে যাই। এখানে কিন্তু মানে সব ইনজুরি, মানে সব ধরনের ইনজুরি ট্রিটমেন্ট কিন্তু ডক্টর না। না অবশ্যই মানে আমি বুঝাচ্ছি যে আমাদের না। হ্যাঁ না, প্লিজ শুভ ভাই প্লিজ ক্যারি অন। না 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 আপনি শেষ করেন। না আপনার কথা, আপনি যেখানে বলতেছিলেন ওই লাইনে আমি ছিলাম, প্লিজ। আচ্ছা, না আমি যেটা বলতে যাচ্ছিলাম কি যে আমরা এই যে রেকর্ডিং শুরুর আগে কিছুক্ষণ যে আমরা ডিসকাশন করছিলাম, সেখানে সজীব ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে এক্সরে করলে মাসেলের কি হয়েছে সেটা তো বুঝতে পারার কথা না, কিন্তু আমাদের দেশের ডাক্তাররা অনেকে এক্সরে করতে দেয়, এক্সরে করতে পাঠায়, বোঝার চেষ্টা করে। তো আমি জাস্ট একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে যাচ্ছিলাম যে আমি আজ থেকে কয়েক বছর আগে আমার একবার ওয়ার্কআউট বন্ধ হয়ে গিয়েছিল শুধুমাত্র এই একটা কারণে যে আমার একটা মাসল টিয়ার হয়েছিল। বাট আমি অনেক বড় বড় ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার সিটি স্ক্যান এমআরআই করেও কেউ কিছু বের করতে পারছিল না। সবাই বলতে আপনি বাসায় যান, ব্যথা চলে যাবে, ব্যথা চলে যাবে, ব্যথা চলে যাবে। বাট ব্যথাটা যে আমার কি বাজে লেভেলের ব্যথা ছিল যে আমি এটা বলে বোঝাতে পারবো না। আমি রাতে ঘুমাতে পারতাম না, নড়তে পারতাম না, সরতে পারতাম না, বসতে পারতাম না, মানে কিছুই করতে পারতাম না, কোনো কিছু মানে কাজ করাটা মানে সম্ভবই ছিল না। পরে যখন আমি একটা জায়গায় গেলাম তখন ওনাদের সাথে কথা বলার পরে উনি আমার সবকিছু শুনে বললো যে আপনার তো আসলে হয়তো মাসেল হয়তো ওভার ইউজ এর কারণে বা স্ট্রেইনের কারণে আপনার হয়তো মাসেলটা টিয়ার হয়ে গেছে। তো এখন আপনাকে যেটা করতে হবে যে কিছু ওষুধ খেতে হবে, ভিটামিন ডি ছিল সেটার মূল ইয়ে। তো এটা নেওয়ার পরে আপনি দেখবেন আস্তে আস্তে আপনাকে সময় দিলে 1-1.5 মাসের মধ্যে কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু 2 থেকে 3 মাস এই মাসেল টিয়ার নিয়ে ঘুরছি আর ঘুরছি, ঘুরছি আর ঘুরছি, কিন্তু কেউ কিন্তু ভালো সলিউশন কিন্তু কেউ দিতে পারেনি। আমি মানে বলতেও খারাপ লাগে যে আমি কিন্তু বড় বড় হাসপাতালে সিনিয়র কনসালটেন্টদের সাথে আমি দেখা করেছি, এন্ড আমার কাছে খুবই সারপ্রাইজিং লেগেছে যে কেউ আমাকে সেই ভালো করে সলিউশনটা দিতে পারেনি। তখন আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, মাশরাফি তো আমাদের মানে ক্রিকেটার মাশরাফি আমাদের ক্যাপ্টেন, যে ও তো হাঁটু নিয়ে অনেক সমস্যা, ও এরকম স্পোর্টস মেডিসিনের কার কাছে যায়। তো আমি সেটা থেকে দেখতে যে আমি একজন ডাক্তারের কাছে যখন গেলাম তখন আমি ওনার কাছে যাওয়ার পরে ইট টুক হিম অনলি 2-3 মিনিটস আমার সাথে জাস্ট জিজ্ঞেস করলো যে আপনার লাইফস্টাইলে আপনি কি কি করেছেন, আপনার ডায়েটে কি আছে, অ্যান্ড আপনি সাপ্লিমেন্ট কি নেন। তো উনি দেখার পরে বললো যে আপনার ভিটামিন ডি ডিফিসিয়েন্সি আছে নিশ্চয়ই, ডেফিনেটলি আপনার এটার কারণে হয়তো মাসলটা টিয়ার হয়ে গেছে। এখন এটা আপনার ভিটামিন ডি ইয়েটা আপনার ফিল আপ করে ফেলতে পারলেই দেন আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অ্যান্ড ইট রিয়েলি ওয়ার্ক লাইক ম্যাজিক। যেখানে আমি 3-4 মাস ধরে ঘুরছি আমি কোনো সলিউশন পাচ্ছিলাম না। তো আমাদের দেশে এই সমস্যাটা আছে যে সবাই কিন্তু ওইভাবে কিন্তু বুঝতে পারে না জিনিসটা যে আসলে কিভাবে ট্রিটমেন্টটা দেবে। এটা হচ্ছে যে এক্সরেটা। হ্যাঁ জি ভাই বলো। জি সজীব ভাই, এক্সরেটা যদি বোনসের জন্য হয় তাহলে এক্সরে, এটা আপনার জয়েন্ট দেখার জন্য, যদি যেমন আমাদের এক্সরে দেই ভার্টিব্রা গুলো দেখার জন্য, বা শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, নি জয়েন্ট, যাতে জয়েন্টটা কি অবস্থা। আর যদি মাসেল টিয়ার হয় সেটা হচ্ছে যে মাসেলের আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু এটা আল্ট্রাসোনোগ্রাফি। ওকে, হ্যাঁ। তো যেমন যে বলে না যে আমরা শুধু যে প্রেগনেন্ট হলে ম্যাডামরা স্যাররা যে আল্ট্রা করে বাচ্চাটা দেখে, ঠিকই ওই জিনিসটাই মাসেলের ক্ষেত্রেও করা যায়। এবং এটা বাংলাদেশে খুব কম, যে এটা মানে সত্যি কথা বলতে এটা এরকম হয় যে অনেকে জানেই না। এটা আমার নিজের এক্সপেরিয়েন্স। আমিও যেরকম জানতাম না, আমি আজকে শুনলাম প্রথমবার। হ্যাঁ, খুব কম সংখ্যক ডক্টর আছেন যারা এই জিনিসটা করেন। তার মধ্যে একজন ল্যামিডে আছেন, আনোয়ার খানে আছেন। তো এরা কয়েকজনকে, এবং তাদেরকে স্পেশালি তারা শুধু প্লেয়ারদের ক্ষেত্রে এটা করে থাকে, যে মাসেলের আলট্রা। ওই মাসেলের আলট্রাটা করলে তখন স্পেসিফিক বোঝা যায় যে টিয়ারটা কোথায় হয়েছে,
কত ডিগ্রি হয়েছে, এটা কত মিলিমিটার চওড়া বা কি করতে হবে। সো এই আমাদের এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে হবে যে ব্যথা হলেই এক্সরে, এবং এক্সরে কিন্তু অনেক খারাপ একটা জিনিস। এমআরআই অনেক সেফ, কিন্তু এক্সরে কিন্তু আমি নর্মালি এটা প্র্যাকটিস করি। যখন আমি জিজ্ঞেস করি এক্সরে কবে করছেন, কিন্তু মানে 2-3 মাস আগে, আমি তখন চেষ্টা করি এক্সরে ছাড়া ডায়াগনোসিস করতে। এক্সরে আমি তখনই দিই যদি দেখি যে আগের এক্সরেটার সাথে আমি যদি এক্সরে করি এটার মধ্যে মিনিমাম 6 to 7 মান্থস গ্যাপ আছে। আর এটা কিন্তু শরীরের জন্য অনেক এমআরআই সেফ, আলট্রা সেফ। এমআরআই এবং আপনি সাজেস্ট করতেছেন যে এমআরআই এবং আলট্রা সেফ, এক্সরে ঘন ঘন করাটা শরীরের জন্য ভালো না। ঘন ঘন করাটা শরীরের জন্য ভালো না। ওকে, ভেরি গুড ইনফরমেশন। এটা আমাদের ভিউয়ার যারা দেখছেন তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল এটা। বাট এক্সরে বেশি করা হয়। আলট্রাটা এত সেফ আপনার প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে, যেটা প্রেগনেন্ট ওমেনদের তো বুঝি যে সবকিছু, ইভেন মেডিসিন, তার চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছুই খুব রেস্ট্রিকশনের মধ্যে থাকে। জি, আপনি একদিন পর পরেও যদি কেউ চায় যে না আমি একদিন বা 3 দিন 2 দিন পর পর আমি আলট্রা করে আমার বেবিটাকে দেখবো, সেটা করতে পারবে। এটা সেফ, কমপ্লিটলি সেফ। সো এই ক্ষেত্রে আমি এটা বলে দিতে চাই, কারো যদিও আমার বলা উচিত না, এটা আমার সেক্টর না, তারপর আমি যেহেতু আমার 2টা বেবি আছে, আমার ওয়াইফ নিজে একজন ডক্টর, সো সেই ক্ষেত্রে আমি একটু বলতে পারি যে আলট্রা করাটার সাথে বেবির কোনো সম্পর্ক নাই। আপনি আলট্রা করতে পারেন, এটা বেবির গ্রোথ জানার জন্য, বেবির কোনো ব্যাপার জানার জন্য আপনি আলট্রা করলে এটা বেবির উপর কোনো এফেক্ট ফেলবে না। আচ্ছা ভাই, আমি একটা কথা আরেকটা কিন্তু বলতে যাচ্ছিলাম, যেহেতু এই যে আমার ইনজুরির ব্যাপারে একটা কথা বললাম, তা আমার কিন্তু ওই ইনজুরির পরে আমার কিন্তু আবার মানে ওয়ার্কআউটে ফিরে আসতে অনেক সমস্যা হয়েছে। আমি কিন্তু খুব শিগগিরই আবার ফেরত আসতে পারিনি, ওয়েট লিফটিং আমি সেভাবে করতে পারতাম না। তো আমার একটা ইয়ে ছিল যে পোস্ট ইনজুরি রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে ফিজিওথেরাপি কি এই মানে রিহ্যাবিলিটেশন প্রসেসটা কি মানে ইয়ে করতে পারে, হেল্প করতে পারে কোনোভাবে? বা অবশ্যই, যেটা হচ্ছে যে আপনার যে কোনো ইনজুরি ক্ষেত্রে, যদি শোল্ডার ইনজুরি হয় বলেন বা লোয়ার ব্যাক বলেন, সো আপনি যখন রেস্টিং এ থাকবেন ওইখানে তো মাসেল ওয়েস্টিং হবে, মানে মাসেল উইক হবে, তাই না? তো এই মাসেল উইক হলে, এখন ধরেন যে আপনার লেফট সাইডে ইনজুরি হয়েছে, আপনার রাইট সাইড তো ওকে ছিল, তাহলে লেফট সাইডটা যেহেতু আপনি ইনঅ্যাক্টিভ করে রেখেছিলেন, তাহলে লেফট সাইডে আপনার মাসেল ওয়েস্টিং হয়েছে, বা আপনি যদি কোনো জিনিস ইউজ করতে, যে ট্যাপিং করে রাখছেন বা কোনো অ্যাংলেট লাগবে, মানে কোনো কিছু দিয়ে যখন এটাকে হোল্ড করে রাখছেন, সো মাসেলটা ইনঅ্যাক্টিভ থাকা অবস্থায় এটা মাসেল ওয়েস্টিং হয়, মাসেল উইক হয়ে যায়। তার মানে কি, আমার যদি বাম সাইডে হয় শোল্ডারে, রাইট শোল্ডার এবং বাম শোল্ডারের মধ্যে কিন্তু একটা ইমব্যালেন্স থেকে যাবে। সো আমরা যখন এক্সারসাইজ করতে যাই তখন দেখা যায় যে আমরা কি 2 হাত দিয়ে সেম ওয়েট টানতেছি, সেম কাজ করতে যাচ্ছি। সো এই জিনিসটা কিন্তু করলে কখনোই আপনার ওই ইমব্যালেন্সটা থাকবে, এটাও যে পরিমাণ ফুলতে থাকবে, এটা ওই ইমব্যালেন্স অবস্থায় এইভাবে উঠতে থাকবে। সো আপনার যেটা করতে হবে এইখানে ধরে, আর এখানে যেমন ধরেন যে আপনার ট্রাপিজিয়াস মাসেল আছে, ডেল্টয়েড মাসেল আছে, পেক্টোরালিস মাসেল আছে, তো এই মাসেল গুলো ইন্ডিভিজুয়াল ধরে ধরে যে কোন মাসেলটা উইক ওইটাকে স্ট্রেংথেনিং করা একজন অবশ্যই, যদি সে এডুকেটেড ট্রেনার হয় সে পারবে, এবং একজন ফিজিওথেরাপিস্ট সে এই জিনিসগুলো ধরে ধরে তখন স্ট্রেংথেনিং এর কাজ করাবে, যাতে আপনার এই ব্যালেন্সটা দূর হয়ে যায় এবং ব্যালেন্স হয়, তারপরে যাতে আপনি সেম ওয়েট দিয়ে বডি লিফটিং করে মাসেল বাল্ক বাড়াতে পারেন। ওকে, রাইট। তো আচ্ছা, আমি এখন একটা মানে কোশ্চেনে যাব, সেটা হচ্ছে আমাদের যে গাও আসিফ ভাইয়ের খুব সম্ভবত কোনো প্রশ্ন আছে তার ইনজুরি নিয়ে, কারণ আমি তাকে প্রায় সময় দেখি যে তার একটা কমপ্লেন থাকে যে আমার ঘাড় স্টিফ হয়ে আছে এই পাশে প্রায় সময়ই সে বলে। তো আপনার এই প্রশ্নটা আপনি একটু ভাইয়ের কাছে যদি একটু ডিটেল বলেন তা ভালো হয়। এরকম সমস্যা অনেকেরই আছে, তো আপনার এই সমস্যার সাথে যারটা মিলে যাবে সে এটার হেল্পটা পেতে পারে, বেসিক হেল্পটা। ভাই আমার এখনই এই যে আজকে ওয়ার্কআউটের পরে একটু মনে হচ্ছে যে ঘাটটা স্টিফ হয়ে আছে। শুভ ভাই, আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন, সিরিয়ালে থাকেন, এখন গাও ভাইয়ের টার্ন। সজীব রে দেখলে তো আমার সারা শরীর ব্যথা করে, যে পয়েন্ট বের করি। সজীব ভাই, একটা কথা একটু শেয়ার করতে চাই আপনার সাথে গাও ভাই ঢোকার আগে। আমার তো ওই যে কাপিং এর যাওয়াটা খুব ইচ্ছা ছিল, বাট এর মাঝখানে দেখা গেছে যে ভাই বছরের শেষে ওই যে আমার ওই আলামিন ভাইদের কম্পিটিশনটা ছিল, এটার কারণে আটকায় গেলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার মানে এরপরে এতগুলা কাজ কাম একসাথে নিয়ে ফেলছি ভাই, রাস্তার ট্রাফিক, মানে সব মিলায় আমি আপনার এখানে আমার খুবই ভাই মন চায়, মানে টু বি অনেস্ট আমি গুরুজির সাথে ডিসকাস করি যে আমার মানে মন খারাপ হয়ে যায়, আমি যাইতে পারি না,
কিন্তু ভাই মানে যদি কাছে হইতো বিশ্বাস করেন আমি সপ্তাহে মনে হয় 2-3 বার আপনার ওখানে যেতাম। কারণ মানে আমি টু বি অনেস্ট যখন আপনার কাছে আমি কাপিংটা করলাম, এবং নট অনলি কাপিং, আপনি তো খালি কাপিং তো আমি জাস্ট একটা কথা বলতেছি, কাপিং এর আগে আপনি যা যা করছেন সবগুলোর নাম তো আর আমি বলতে পারতেছি না, বাট আপনি যে প্রসেসে কাপিং এর পর আপনাকে যে নিডলিং করা হয়েছিল, নিডলিং করা হয়েছিল, দেন আপনি কিছু রিলিজ করতেন আমার মাসেল গুলাকে, হ্যাঁ, তো এই জিনিসগুলা আমার এত উপকার হয়েছে যে আপনার কাছে আপনার ট্রিটমেন্টটার পর আমি কিন্তু ভাই আমার ওয়ার্কআউট যখন করছি আমি আমার মাসেলের কন্ট্রাকশন আরো বেটার কন্ট্রাকশন পেয়েছি। প্রথম কিছুদিন একটু কষ্ট হইতো আমার কন্ট্রাক্ট করতে মাসেলে, আমি ফিল পাইতাম না, বাট স্লোলি যে আপনি যেভাবে বলছিলেন যে আপনি এখন আস্তে আস্তে ওয়েট আবার ব্যাক করা শুরু করেন, তো আমি যখন হেভি যাওয়া শুরু করলাম ধীরে 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 আমি দেখলাম যে আমার মাসেলের পাম্প মানে আমি আগে যেরকম মাসেলে ফিল করতাম ট্রেনিং করলে তার চেয়ে দ্বিগুণ কন্ট্রাকশন আমি পাওয়া শুরু করলাম। তো এইটা মানে এটার যদি একটু এক্সপ্লেনেশন আপনি দিতেন তাহলে আর কি আমাদের ভিউয়ার্সদের জন্য একটু ভালো হতো। এটার ওই যে কারণ একটাই যে আপনার তো ইনজুরি ছিল, ইনজুরির জন্য এটা ফুল রেঞ্জে যেতে পারতো না, ওইটা তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যেত, কারণ এটাকে এক্সট্রা ওয়ার্ক। এবং আরেকটা জিনিস বলি, আমাদের বডিতে কিছু পজিটিভ জিনিস আছে যেটা করতে গেলে আবার একটা নেগেটিভ জিনিসও হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। যদি গাইবান্ধায় আমার একটা ইন্টার্নের সময় ছেলে দিয়েছিল যে ওদের রোদ্রে কাজ করবে, তো রোদ্রে কাজ করার ফলে কি হতো যে আমাদের চোখের এদিকে কিছু মাংসের লেয়ার আছে, এটা চোখটাকে বাঁচানোর জন্য, কর্নিয়াটাকে বাঁচানোর জন্য ওই চামড়ার লেয়ারটা সামনের দিকে চলে আসতো। তো এটা কি হতো, কর্নিয়াটাকে বাঁচাতে যে আবার চোখের দৃষ্টিটাকে কিন্তু সমস্যায় ফেলে দিত। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমার একটা মাসেল ইনজুরি হয়ে আছে কিন্তু আমি কাজ করতে যাচ্ছি, তখন ওই মাসেলটাকে সাপোর্ট দেওয়ার জন্য ওইটার চারপাশের যে মাসেল গুলো আছে ওইটা অ্যাক্টিভ হয়ে যেত, এবং ওই মাসেলটা তখন কি ডাবল কাজ করতে হতো। একটা হচ্ছে ওইটার নিজের কাজ, প্লাস আরেকটা যেটা ইনজুর্ড বডি, ইনজুর্ড মাসেল, ওইটাকে সাপোর্ট দিতে। তাহলে কি হলো, ওর কাজ করার জায়গাটা বেড়ে গেল এবং ও তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যেত, মাসেল ফ্যাটিক হয়ে যেত। তো এই জন্য যখন ওই আপনার কোনো ইনজুরি থাকে, তখন আপনি যদি ওই ইনজুরি নিয়ে কাজ করতে যান তখন মাসেল ফ্যাটিকনেসটা তাড়াতাড়ি চলে আসে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, যে মাসেলটা ইনজুর ওইটাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে ওইটাকে খুব দ্রুত রিহ্যাব করা, যাতে ওই ওকে সাপোর্ট দেওয়ার জন্য যে এক্সট্রা মাসেল গুলো কাজ করছে ওইটার যাতে ওই লোডটা কমে যায়। তাহলে কি হবে, যদি এটার যদি লং টার্ম হয়ে যায় তাহলে কি হবে, আপনাদের পোস্টারাল ডিফর্মিটি হয়ে যাবে। তখন আপনাদের পোস্টার যে লাইন অফ গ্র্যাভিটি, যে গ্র্যাভিটি বরাবর বডিটা আমাদের টানে, সেটা চেঞ্জ হয়ে যাবে, এবং চেঞ্জ হয়ে গেলেই তখন আবার আপনার বডির বিভিন্ন অংশে পেইন শুরু হয়ে যাবে। কারণ লাইন অফ গ্র্যাভিটি বরাবর তো আপনাকে দাঁড়া করে রাখতে পারতেছে না, গ্র্যাভিটিটা চেঞ্জ মানে লাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এক্সট্রা মাসেলের উপর প্রেশার পড়ে, তো এটার একটা লং টার্ম বাজে ইফেক্ট পড়ে যায়। তো সেই ক্ষেত্রে যখনই ইনজুর্ড হবে সেই ক্ষেত্রে ওইটাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে ওইটাকে স্পেসিফিক ভাবে ধরে রিহ্যাব করতে হবে, যাতে পাশের মাসেলগুলো এক্সট্রা ওয়ার্ক না, এবং ওইটা যখন কাজ করা শুরু করবে তখন প্রত্যেকটা মাসেল অ্যালাইনমেন্ট বরাবর তার নিজের কাজ করতে হবে, তখন অবভিয়াসলি তখন আপনার বডি রেসপন্স আরো বেশি বেড়ে যাবে। তো আমরা ধরে নিতে পারি যে অনেকে যারা বলে যে আমি ট্রেনিং করতেছি, বাট মানে ধরেন সবকিছু অ্যাপ্লাই করার পর তার ফর্ম ঠিক করা হইলো, তার সবকিছু, তার নিউট্রিশন সবকিছু অন পয়েন্ট করার পর অনেকে দেখা যায় না কিছু মাসেল কিছু বডি পার্টে সে প্রপার কন্ট্রাকশন পাচ্ছে না, তো ধরে নিতে হবে যে তার ওখানে কিছু ইনজুরি আছে যার কারণে তার মাসেলে সে প্রপার ফিলটা পাচ্ছে না, আছে বা ইনজুরি ছিল, যেটা ইনজুরিটা চলে যাওয়ার পরে যে প্রপার রিহ্যাবটা করা দরকার ছিল, বা ওই মাসেলটাকে স্পেসিফিক ধরে যে এক্সারসাইজ বা স্ট্রেংথেনিং করা দরকার ছিল ওইটা করা হয় নাই, যার জন্য ওই মাসেলটায় পাওয়ারটা আসতে দেরি হচ্ছে বা আসছে। এবং সজীব ভাই আরেকটা জিনিস আমি একটু শেয়ার করছি, আমরা কিন্তু এরকম আমাদের মাঝে অনেকে আছে যে আমরা ইনজুরি নিয়ে ঘুরতেছি বাট আমরা জানিও না যে আমাদের ইনজুরিটা আমাদের আছে, এরকম কিন্তু আমাদের এইরকম মানুষের পরিমাণ কিন্তু বেশি, যে আমরা ইনজুরি নিয়ে ঘুরতেছি, হেলামি করতেছি, এবং এই ইনজুরিটা কিন্তু একটা সময় গিয়ে বড় আকার ধারণ করে, তখন কিন্তু আমাদের পিছে যাওয়ার আর কোনো রাস্তা থাকে না। তো সময় থাকতে কিন্তু আমাদের ওইটা টেক কেয়ার করা উচিত। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটা যত ইনজুরিটা যত ছোট থাকবে এটা তত তাড়াতাড়ি এটা ঠিক হবে। কিন্তু আমাদের যেমন অনেক সময় আমরা এটা একটা অন্য প্রসঙ্গে একটু বলে ফেলি, যেটা হচ্ছে যে আমাদের টেন্ডেন্সি থাকে যে জ্বর আসলেই সঙ্গে সঙ্গে এটা যত তাড়াতাড়ি সম্ভব জ্বরটাকে কমিয়ে ফেলে। জ্বর কিন্তু একদিনে হয় না, এটা বডিতে আসে, একটা জার্ম ঢুকে, এটা এখানে মানে বংশ বিস্তার করে তার আউটকাম হিসেবে তখন কিন্তু
জ্বরের বহিঃপ্রকাশ। তো এই জ্বরটাকে যেমন আপনার স্লোলি কমাতে হবে, তো ঠিক তেমনি আপনার যেটা হচ্ছে বডিতে যদি ইনজুরি আসে, ইনজুরিটা আপনি বুঝতে পারবেন। এটাকে যত আপনি পুষবেন তত মনে করবেন যে এটা রিকভারি করতে তত দিন লেগে যাবে। সো আপনি ওইটা কিন্তু কোনো নেই, ইজি বা শর্টকাট কোনো জিনিস নেই যাবে শর্টকাট নিয়ে কিছু করলাম পাওয়ার চলে আসবে, এটা কিন্তু ধারণা রাখাটা ভুল হবে। তো আপনি যত এটাকে বডিতে রাখবেন তত দেরি হবে। এই সজীব ভাইয়ের কথা থেকে আমি একটা কথা পিক করলাম, সেটা হচ্ছে যে যেমন সজীব ভাই বললো যে আপনার ইনজুরির টাইমিং যত বেশি, ওটা হিলিং এর প্রসেসের টাইমিং তত বেশি। কিন্তু ফ্যাট লসের ক্ষেত্রে দেখা যায় কি যে ফ্যাট গেইন করতে 2 বছর লাগায়, বাট ফ্যাট লস করার জন্য 3 মাসে মানুষ পাগল হয়ে যায়। এটা 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 আসলে এটা এই কথা যেটা হচ্ছে যে এটা আমি নিজে ভুক্তভোগী। প্রোগ্রাম মানে লাইভ শুরু হওয়ার আগে যেটা বলছিলাম, আঙ্কেলের সাথে আবার শুরু কর, আঙ্কেলকে বল যে আমি এখন একসেপ্ট করলাম তোমার সেই চ্যালেঞ্জ। সজীব ভাই এবার কিন্তু আপনার পার্টনার হিসেবে আমার নিতে হবে। ইনশাআল্লাহ আপনি আমার বাবাকে দেখলে অবশ্য অবাক হয়ে যাবে। তার লাইফ স্টাইল হচ্ছে সে 4টার সময় ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়ে, সে জিম করে, সে তারপরে সে যোগা করে। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল তো আমার দলের লোক। আঙ্কেল অনেক ফিট, মানে আঙ্কেল তো আমার ক্লাবের লোক। 7 ইয়ার্স ওল্ড, স্টিল তার মেডিকেলি তার কোনো প্রবলেম ধরা পড়ে নাই। সে আলহামদুলিল্লাহ তার 71 কেজি, তার সমকি। তো বুঝতে পারছি যে আমি যখন যাই তার সামনে আমার অবস্থাটা কি হয়। তাইলে সজীব ভাই একটা কাজ করি, আসেন আপনি আমার বাসায় শিফট হয়ে যান, আমি আপনার বাসায় শিফট হয়ে যাই। তাহলে আপনি ওই যে আপনিও চিল করবেন আমার আব্বুর মতন, আর আমি আঙ্কেলের সাথে এক্সারসাইজ করব। হ্যাঁ, এটা করলে ভালো হবে। আচ্ছা, এবার আমরা গাও আসিফের টপিকে চলে যাই। গাও আসিফ ভাই, এখন আমরা যেটা করব যে একদম একটা লাইভ আপনার থেকে এসে তার প্রবলেমটা বলে একটা সলিউশন নিবে যে তার প্রবলেমটা আসলে কি। তো আসিফ ভাই, গো ফর ইট। মিউট করা। হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি, গত 3-4 দিন আগেও আমি আমার লেগস ওয়ার্কআউটের দিন দুপুরবেলায় বাইরে বলতেছিলাম যে আমার এই রেয়ার ডেল্টের ঠিক উপরে এই জায়গায় বাম লেফট সাইডে ব্যথা, মানে ট্র্যাপিজিয়াস মাসেলে, ট্র্যাপিজিয়াস রাইট, নেকের এইখানে এই জায়গাটায়, এই জায়গায়। তো আমি এটা মানে ডান দিকেও ঘুরাইতে পারতেছিলাম না, বাম দিকেও ঠিক মতো ঘুরাইতে পারতেছিলাম না ঘাড়। তো এটা আমার এর আগেও আরো একবার হয়েছিল ব্যথাটা, তো তারপরে একদিনের মতো ছিল, তারপরে পরে এটা ঠিক হইলো। কিন্তু হঠাৎ করে আবার এই যে 3-4 দিন আগে এই ব্যথাটা আবার হয়েছে। তারপরের দিন আমি লেগস ওয়ার্কআউট স্কোয়াট করতে পারলাম না ঠিক মতো। পরে রাতে ঘুমানোর পর দেখলাম আবার ঠিক হয়েছে পরে, এখন আজকে নাই ব্যথা। তো এটা ওই দিনের পরে আবার আজকে এই নিয়ে 2বার হইলো টোটাল। তো এটার মানে কারণটা কি হইতে পারে ভাইয়া? আচ্ছা, এই কয়েকদিনের যে আপনি যে বললেন যে চলে যাচ্ছে বা আসছে, এই 3-4 দিনে যে আপনার অ্যাক্টিভিটিসটা কি সেম ছিল? যে আমি প্রথম যেদিন ব্যথা ছিল ওই দিন যে অ্যাক্টিভিটিস যে ওয়েট লিফটিং গুলো করেছি, পরের দিনও সেম, তারপরের দিনও সেম, তারপরের দিনও সেম, নাকি এখানে কোনো চেঞ্জেস ছিল? আমি তো ওই দিন আমি লেগস ওয়ার্কআউট করছি, ইভেন তার লেগস ওয়ার্কআউটের আগের দিন তো তার রেস্ট ডে ছিল, ফ্রাইডে তার টোটালি রেস্ট ডে ছিল। হ্যাঁ, তারপরের দিন এক্সারসাইজ করার সময় আপনি পেইন ফিল করলেন? এক্সারসাইজ করার সময় না ভাইয়া, সকাল থেকে ফিল করতেছিল, ঘুম থেকে ওঠার পরেই, বাট এক্সারসাইজ করার সময় সে টের পাইছে আরো ভালোভাবে যখন বারটা কাঁধে নিছে। সেই ক্ষেত্রে আমি একটু জেনে নেই, আপনার পিলো ইউজটা কি তখন চেঞ্জেস ছিল? পিলো রেগুলার যে সবকিছু ঠিক ছিল, কিন্তু ভাই আমি মানে সবসময় মানে হাতের উপরে ঘুমাই এক সাইডে, কোল বালিশ ছাড়া মানে আমার আর কি ওইভাবে ছাড়া আমি ঘুমাইতে পারি না। এটা সবসময় হয়। তো এটা কোনো চেঞ্জ না। অনেক সময় হয় কি যে অনেক সময় আমাদের শোয়ার উপর অনেক কিছু করে, যেমন আমরা যদি দেখা যায় যে পিলো চেঞ্জ হয় বা এই জায়গায় যদি পিলো বা পিলোটা একটু এরকম হলো বা হাত রাখার পজিশনটা, অনেক সময় এটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে মাসেলটা কোনো কারণে আপনার হয়তো সোয়েটিং বেশি হয়েছিল বা আপনার ওই জায়গাটা ডিহাইড্রেটেড ছিল বডি, আপনি এক্সারসাইজ করতে গিয়ে প্রপার হাইড্রেট ছিলেন না, তখন এটা আস্তে আস্তে এটা ক্র্যাম্প করতে যাচ্ছিল, বা যেটা হচ্ছে ওইটার লিমিট, ওইটার ইয়েটা মনে হয় কম ছিল যে টেন্ডেন্সিটা, যার জন্য এটা একবার ছেড়ে দিচ্ছে একবার আসছে, বা একবার ছেড়ে দিচ্ছে একবার আসছে। এটা হচ্ছে যে আপনার যে মাসেলটা, এই মাসেলটা কিন্তু অনেক বড় একটা মাসেল। যদি আমি এটাকে ধরি যে আপনার এই ঘাট থেকে শুরু করে এটা কিন্তু
এখানে এসে এবং মিড ব্যাক পর্যন্ত যায়। জি জি, আমার কিন্তু ঘাড়ের থেকেই ছিল ব্যথাটা, এদিক থেকে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এখানে কোনো একটা পয়েন্টে হয়তো আপনার ইনজুরিটা আছে বা কোনো একটা জায়গায় আপনার একটু সমস্যা আছে, যার জন্য দেখা যাচ্ছে যে ওই ওয়ার্কআউটে ওই স্পেসিফিক জায়গায় প্রেশার না পড়াতে আপনি পেইনটা কম ফিল করছেন, অথবা দেখা যাচ্ছে যে ওই জায়গায় যখন প্রেশারটা পড়ছে তখন আপনি পেইনটা ফিল করতেছেন। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে বলবো যে একবার দেখে যে স্পেসিফিক কোনো প্রবলেম আছে কিনা। অবশ্যই এখানে একটা না একটা প্রবলেম পাওয়া যাবে, প্রবলেমটা পেলে ওইটাকে তাড়াতাড়ি রিকভারি করে দেন আবার এক্সারসাইজে যাওয়া। কারণ এটা যদি হয় কি, আমাদের এই মাসেল গুলো খুব সেন্সিটিভ। তো আপনি যখন মনে করবেন যে আবার একটু ব্যথা হচ্ছে, তারপর আপনি ওয়েট নিবেন, যদি টিয়ার হয়ে যায় খুব বড় ভাবে, তাহলে কিন্তু এটা অনেক বাজে অবস্থায় চলে যাবে। সো কম থাকতে থাকতে আমার মনে হয় যে আপনি একবার একটু চেক করে নিয়েন যে আসলে স্পেসিফিক এই জায়গাটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। আর এই ক্ষেত্রে আমি আপনাদের আরেকটা জিনিস বলবো, যেটা আমি ফুটবল প্লেয়ারদের ক্ষেত্রে করাতাম, যেটা হচ্ছে আমি ওদেরকে নিউরোবি ইনজেকশন বা নিউরোবি খেতে, ভিটামিন বি কমপ্লেক্স যেটা B6 B12, এটা খেতে ইন্সপায়ার্ড করতাম, যে বলতাম যে এটা খাবেন। এটা খাবেন কেন? এটা হচ্ছে যে আপনার নিউরোবি ইনজেকশনটা, আমি বাইরেরটা ইউজ করতাম প্লেয়ারদের ক্ষেত্রে, আমাদের বাংলাদেশেও আছে, যেটা খুবই ভালো। এটার একটা ভালো গুণ হচ্ছে যে এটা যে এই যে নার্ভ সাপ্লাইটা আছে বা ছোট ছোট নার্ভ গুলা যায়, এটা খেলে হয় কি, আপনার যে ছোট ছোট মাসেল ইনজুরি গুলো আছে এইগুলো রিকভারি করে ফেলে, নার্ভ গুলাকেও আপনার অ্যাক্টিভ করে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি সম্ভব হয় মাঝে মধ্যে আপনারা যখন এটা একটা সেশন নিয়ে নেবেন যে নিউরোবি ইনজেকশন বা নিউরোবি খাবেন, এটা 1 মাসের কোর্স বা 2 মাসের কোর্স, এরকম ভাবে আপনারা অবশ্যই নিউরোবি বডিতে অ্যাপ্লাই করতে পারেন, যাতে আপনার ভিটামিন বি ডিফিসিয়েন্সি, যে নার্ভের যে সমস্যাগুলো বা মাসেলের জন্য বিটা খুব জরুরি। আরেকটা যেটা যে ভাইয়ের সাথে শুনলাম যে ডি ডিফিসিয়েন্সি, ডি যে কত ইম্পর্টেন্ট একটা জিনিস, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা মানে একটা করোনার পরে মনে হয় মানুষ যে বুঝতে পারছে, রাইট? কারণ ঘরে থাকছে, রোদ্রে যায় না, দেখা যায় যে, আমি আপনাদের একটা নর্মাল কথা বলি, আমার একটা পেশেন্ট ছিল, তার লালবাগ থেকে আসছে একজন ফিমেল পেশেন্ট, সে খুব পরহেজগার এবং সে সবসময় বাসায় কাজ করতো, তার ইচিং হতো, স্কিনে ইচিং হতো, তার আরো কিছু প্রবলেম ছিল। তো আনফর্চুনেটলি সে যার কাছে দেখিয়েছে, সে তাকে মেডিসিনের কিছু ওভারডোজ দিয়ে দিচ্ছে, যেটা আমি পরে দেখতে পারছি। আমি সবগুলা ফেলে আমি বলছি আপনি শুধু ডিটা খান তো, এবং ওইটার পরে সে ডি কোর্সটা কমপ্লিট করার পরে তার ইচিং এ চলে গেছে। সো ডি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা তো আপনারা যদি মনে করেন যে আমি ডি পাচ্ছি, আসলে ওইভাবে পাওয়া হয় না। আমাদের মতো যদি আপনারা যদি মাঠে রোদে পড়তেন, স্কিন বার্ন হতো, এবং বিদেশিরা দেখবেন যে সানলাইটে বসে থাকে, শরীরটা বার্ন করে ফেলে, কারণ ওদের ডি ডেফিসিয়েন্সি থাকে, ডি ডেফিসিয়েন্সি দূর করার জন্য। আপনারা অবশ্যই ডি টেস্ট করবেন, ডি টেস্ট করে দেখবেন যে আপনাদের ডি ডেফিসিয়েন্সি আছে কিনা, ডি খাবেন। বোন ডেন্সিটি কমে যায় ডি ডেফিসিয়েন্সির জন্য, বোন ডেন্সিটি মানে বোনের পুরুত্বটা। সো এটা কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট আছে ডি, ভিটামিন ডি। সো আপনারা ভিটামিন ডি, তারপর আপনাদের যেহেতু ওয়ার্কআউট করতে গেলে ছোট ছোট ইনজুরি হয়, আপনারা ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়ামটা খাওয়ার ব্যাপারে আমি একটু আপনাদের সচেতন করব, কারণ যারা বডি বিল্ডার তারা অবশ্যই দেখা যায় যে অনেক আপনারা যে ফুডের মধ্যে অনেক কিছু থাকে যেটা আপনাদের প্রোটিন ইনটেকটা থাকে, তা আপনাদের অবভিয়াসলি ক্রিয়েটিন লেভেলটা বেশি থাকে, আরো কিছু কমপ্লিকেশন থাকে। সো ক্যালসিয়ামটা আপনারা ওইভাবে কনসাল্ট করে খাবেন, আইদার খেলে 1 মাস খেলে 1-1.5 মাস অফ রাখবেন, তারপর আবার খাবেন, যাতে বোনের উপর একটা ভালো মানে বোনসকে যাতে আপনারা পুষ্টি সম্ভাবে রাখতে পারেন। এবং ক্যালসিয়ামের সাথে দেখবেন যে ক্যালভোডি, অস্ট্রোক্যাল ডি, এই যে ডি, তাহলে কি ডিটা হচ্ছে ক্যালভোডি মানে ক্যালসিয়ামটার সাথে ডি কম্পেয়ার করে এটা ডাইজেস্টে খুব সুন্দর হয়, বডিতে খুব সুন্দর ভাবে যায়, কিন্তু ক্যালসিয়ামটা কিডনির উপর কাজ করে। সো ক্যালসিয়াম খাওয়ার ক্ষেত্রে ক্রিয়েটিন লেভেলটা টেস্ট করবেন, এবং টানা 3-4 মাস খাবেন না, 1 মাস খাবেন, 1 মাস গ্যাপ দিবেন, 1 মাস খাবেন, এইভাবে করবেন। তো আমার মনে হয় যে আপনার মাসেল একটু ডিহাইড্রেটেড বা কোনো একটা ইনজুরি আছে, যার জন্য ওই জায়গাটায় প্রবলেম আছে, বা হয়তো বা অনেক সময় দেখা যায় যে আমাদের আরেকটা টেন্ডেন্সি আছে, আমরা অনেক সময় মোবাইল, এরকম ভাবে মোবাইল দেখতে থাকি,
তার মানে এই মাসেলটা সবসময় অ্যাক্টিভ থাকে। এবং এটা কিন্তু এন্টি গ্র্যাভিটি মাসেল, এই মাসেল গুলা কিন্তু দাঁড়ায় থাকতে বসতে সবসময় কাজ করে, কারণ এটা আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এন্টি এটা হচ্ছে আপনার গ্র্যাভিটির এগেনস্ট আপনাকে মাসেল গুলো কাজ করছে, হ্যামস্ট্রিং, কাপ মাসেল, এইগুলো। সো এই মাসেল গুলাকে রিল্যাক্স রাখতে হবে, এই মাসেল গুলোকে রেস্ট দিতে হবে, শুলে প্রপারলি শুতে হবে, যাতে মাসেল গুলা রিকভারি করার সুযোগ পায়। তো ওই জিনিসগুলো একটু খেয়াল করে দেখবেন যে ওরকম কোনো আপনার হ্যাবিট আছে কিনা, বা ওরকম কয়েকটা দিন কিছু করা হয়েছিল যার জন্য মাসেলগুলো ওভার অ্যাক্টিভ ছিল। যদি থেকে থাকে ওইটা চেঞ্জ করতে হবে, আর না থেকে থাকলে অবশ্যই একবার আশেপাশে কোথাও ফিজিওথেরাপিস্ট থাকে একটু চেক করে নিয়ে যে কোনো প্রবলেম আছে কিনা, তাহলে এটা অনুযায়ী ট্রিটমেন্ট নিয়ে নেবে। আর অবশ্যই হাইড্রেট থাকতে হবে, হাইড্রেট। আর খুব শীঘ্রই আমি আপনার কাছে আসতেছি, কারণ এটা আমার মানে সমাধান করা দরকার, ইনশাআল্লাহ দেখানো উচিত সজীব ভাই এক্সপার্টের সাথে। গাও ভাই তো সজীব ভাইয়ের ঘরের মানুষ। জি জি, ঘরের মানুষ তো যে কোনো লাইভ করতে এসে পেশেন্ট পেয়ে গেলি। তো এরকম অনেকেরই অনেক সমস্যা আছে, তো মানে ওনাদেরও অনেক উপকার হবে। আসলে সজীব ভাই তো মানে আমি দেখছি যে খালি আমার সাথে না, আমি দেখছি তার তো আমি বসে বসে দেখছি যে পেশেন্টদের সাথে কিভাবে তার কথাবার্তা হয় এন্ড এভরিথিং। আমি দেখলাম যে সে পেশেন্টদেরকে শুধু পেশেন্ট হিসেবে দেখে না, সে তাদের সাথে একদম ডিপলি মিশে তাদের সমস্যাগুলা শুনে বুঝে এবং দেন সমাধানগুলা দেয়। এটা কিন্তু একজন মানে এক্সপার্টের অনেক বড় একটা গুণ, যে সে তার জি জি ভাই আমিও সেটাই বলতেছিলাম। যেটা হচ্ছে কি পেশেন্টের সাথে কথা বলতে হয়, এবং আমার ট্রিটমেন্টেও আমি একটা জিনিস ফলো করি, যেটা হচ্ছে একটা কমন কনসেপ্ট সবার মধ্যে আছে, যে ফিজিওথেরাপি নিলে বারবার নিতে হয়, এবং ফিজিওথেরাপি নেওয়া বন্ধ করে দিলে সবকিছু ব্যাক করে। এই ক্ষেত্রে যেটা হয় যে পেশেন্ট অ্যাওয়ারনেস, আপনার পেশেন্টকে অ্যাওয়ার করতে হবে যে আপনি পেশেন্টকে যখন আপনি ছেড়ে দিবেন সে যাতে ওই কাজগুলো করে। এই ক্ষেত্রে আমি আবার যেটা করি সেটা হচ্ছে আমি টানা কয়েকটা সেশন যখন দেখি যে, কারণ ফিজিওথেরাপি দিতে গেলে, ম্যানুয়াল থেরাপি কাজ করতে গেলে আপনার পেইন বাড়ে, প্রথম দিকে পেইনটা একটু বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমি প্রথম কয়েকটা সেশন টানা নেই, তারপরে আমি কি করি, অল্টারনেটিভ ডেতে চলে যাই। অল্টারনেটিভ ডেতে কেন চলে যাই? পেশেন্টকে হ্যাবিচুয়েট করার জন্য, যে আপনি ফিজিওথেরাপি না নিয়ে আমি যে এক্সারসাইজ বা যে প্রোটোকলটা আপনাকে দিয়েছি আপনি এটা ফলো করছেন কি। এবং আমি পেশেন্টও ছাড়ি হচ্ছে ওইভাবে যে প্রথম দিকে আমি 4-5টা সেশন টানা নিলাম, তারপরে সপ্তাহগুলোতে আমি 3টা করে সেশন নিলাম, তারপরে সেশনগুলোতে আমি 2টা করে নিলাম, তারপরে একটা, তারপরে মাসে একবার এসে জাস্ট আমাকে দেখাই দেবেন। এটাতে কি সুবিধাটা হয় যে পেশেন্ট ফিজিওথেরাপি না নিয়ে আমার উপর ডিপেন্ডেন্সিটা ওদের কমে যাবে, ওরা তখন নিজেরাই অ্যাওয়ার হয়ে ওদের ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবে, যে আমার এই প্রবলেম গুলো দূর হতে হবে, বা আমাকে এই এক্সারসাইজ গুলো করতে হবে, আমাকে এইভাবে মেনটেন করে যেতে হবে। তো সেই ক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রিটা জানা খুব জরুরি, পেশেন্টের সাথে মিশাটা খুব জরুরি, যাতে সে আপনার কথাগুলো ট্রাস্ট করে, সমস্যাগুলো বলে। জি আচ্ছা আমি লাইভে আচ্ছা ভাই বলেন। না গুরুজি আগে কন্টিনিউ করেন। সেটা হচ্ছে লাইভে কিছু জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে সজীব আমার ফ্রেন্ড দেখে বলবো না, আর আমি যখন থেকে থেরাপি নিই, আমি তো অনেক বছর ধরে থেরাপি নিচ্ছি সজীবের কাছ থেকে। ও দেখা যাচ্ছে দেশের বাইরে ন্যাশনাল টিমের সাথেও আমার জন্য নিউরোবি নিয়ে আসতেছে, এরকম অবস্থা। তো আমি আমার প্রফেশন ফুড সাপ্লিমেন্ট, হ্যাঁ আমার প্রফেশন তো মিউজিক। দেখা যাচ্ছে শোল্ডার এই সমস্যাটা আমার গিটার থেকে আসছে, লং টাইম গিটার প্লে করতে হয়। আমি আমার রেফারেন্সে আমার পরিচিত অনেক মিউজিশিয়ানকে সজীবের কাছে পাঠিয়েছি, তারা অনেকদিন অনেকের কাছে থেরাপি নিয়েছে। যেমন লাস্ট শুভ ভাই, খুব বাজে অবস্থা তার, 2 দিন পর ফ্লাইট, এমন একটা সময় আসছে সে বসতে পারে না, শুতে পারে না, কোনো কিছু না, তাকে সজীব ঠিক করে দিচ্ছে। এবং আমার পরিচিত অনেকজন যাওয়া আসা করার পর সবাই একটা ফিডব্যাক দিছে, যেমন ভাইপার, তাজিদ ভাই, ডেবিল ভাই, আনিস ভাই, এরাও কিন্তু, তাদেরকে আমি কাইন্ড অফ জোর করে নিয়ে গেছি, চলেন মোহাম্মদপুরের থেরাপিতে চলেন আমার এখানে। কারণ ভাইপার কিন্তু স্কোয়ারে 1 মাসের উপরে থেরাপি দিছে, তারপর বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যানও করলো, যেমন ধানমন্ডি চাইলে এরকম কোনো একটা ক্লিনিকে থেরাপি নেওয়ার প্ল্যানও করেছিল। তা আমি বললাম যে একবার সজীবের এখানে দেখেন কি অবস্থা, হয়তো ফিডব্যাক আসবে কিনা। সজীবের যেটা হচ্ছে যে ও মানুষটার ভিতরে যায়, তার রোগগুলো মানে প্রবলেমগুলো সবগুলো শুনে দেন ও আর বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করে। আমি দেখি তো, আমি ওখানে গিটার শিখাচ্ছি কিংবা আমি ওটা মানে ফিজিওটিউনের সাথে যেভাবে ইনভলভ, আমি সবসময় দেখি যে ও কিভাবে
পেশেন্ট গুলোকে ওয়েলকাম জানায়। তো এখানে দেখা যাচ্ছে কেউ যদি যায়, মানে আমার পরিচিত যতজনই গেছে সবাই কিন্তু মোটামুটি সাকসেস, সবাই কিন্তু রিকভারি করছে, মানে আমি বাদে। আমার শোল্ডার পেইনটা এখনো আছে, এটা আমি ঈদের পর ধরবো। বাট যতজনই গেছে কেউ কিন্তু আমাকে কখনো মানে ব্যাড রিভিউ দেয় নাই যে না আমি সজীবের কাছে কিংবা সজীব ভাইয়ের কাছ থেকে মানে সার্ভিসটা ভালো পাইনি, এরকম আমি কখনো পাইনি। তো এটা একদিক দিয়ে মানে ভালো, মানে রেপুটেশনের কথা চিন্তা করলে যে ফিজিওটিউন সজীব সবকিছুর দিক দিয়ে খুব ভালো একটা রেপুটেশন আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে ফিডব্যাক পাচ্ছিলাম। সজীব ভাই আমি একটা জিনিস বলতে চাই এখন, বলবো? আমাদের 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 যে আসাদ ভাই, আমাদের গুরুজি, ওনার শোল্ডার পেইনটা ভালো হয় না কেন জানেন? ওনার শোল্ডার পেইনটা ভালো হয় না কারণ দেখেন আপনি তো আপনার কাজ করে দেন ভাইয়া, তারপর উনি তো জিমে যায় না ঠিক মতো। আপনি জিজ্ঞেস করেন আমি কিন্তু জিমে যাই জিজ্ঞেস করেন সপ্তাহে কয়দিন জিমে আসে, জিজ্ঞেস করেন না। না ও পেশেন্ট হিসেবে অনেক ব্যাড পেশেন্ট ভাই। মানুষ তো ঘরের মানুষ তো, এর জন্যই আমি আপনি কি খাবেন সজীব ভাই? আপনাকে ট্রিট দিব না। আমি আপনাকে এটা মানে কি বলি, যেটা হচ্ছে শনিবার দিন ও আমার চেম্বারে যায় ক্লাস করার। ওকে আমি কয়বার জিজ্ঞেস করেন তো বলছি যে তুই একটু ক্লাসটা শেষ করে একটু ওয়েট করিস, আমার আধা ঘন্টা ওয়েট করলে হয়ে যায়, দেখা হয় আধা ঘন্টা ওয়েট কর, 15 মিনিট ওয়েট কর। ও জিজ্ঞেস করেন তো লাস্ট আমাকে কবে দেখছে। এই যে রোজার মধ্যে এই না আমি ঈদের পর আসতেছি, এটা আমরা রিকভারি করতেই হবে। ওনার একটা কথা শুনতে শুনতে আমি পুরা ত্যক্ত বিরক্ত রইল যে আমি জিম এই শুরু করতেছি, যে আজকে থেকে শুরু করলাম, কিন্তু এই যে শুরু যে করলাম আমি কিন্তু জিমে যাই, আমি কিন্তু ওয়ার্কআউট করতেছি। উনি ওনার হোন্ডাই স্টার্ট দেয় কিন্তু হোন্ডাটা আর জায়গা মতো এসে পৌঁছায় না, এটাই হলো সবচেয়ে অবাক করা। আমি বিশ্বাস করি, কারণ লোয়ার এমডব্লিউতে যে পরিমাণ চর্বি আছে আমারও সেই পরিমাণ চর্বি। শুভ ভাই খুব মজা হয়েছে। শুভ ভাই চুপ করে আছেন কেন, বলেন। শুভ ভাই কি করেন, কই গেলেন আপনি শুভ ভাই? আমি আর কি বলবো, আপনাদের মজার মজার গল্প শুনতেছি। আপনার লাভ হ্যান্ডেল তো খেয়াল করি নাই এত। আচ্ছা আমি আরেকটা জিনিস এখানে একটু বলবো সজীব ভাইয়ের, যে আমি একটা জিনিস দেখছি যে এইটা আমার ক্ষেত্রেও দেখলাম, আমি অন্যদের ক্ষেত্রে আমি খেয়াল করে দেখলাম যে ধরেন আমাকে সজীব ভাই কোনো একটা ডিপ কোন একটা প্রবলেম সলভ করতেছে, লাইক উনি আঙ্গুল দিয়ে প্রেসার দিয়ে ওটা কি সজীব ভাই মায়োফ্যাসিয়া রিলিজ না, ডিটিএফ বলে, ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন ম্যাসাজ, ডিটিএফ। ওকে, সো ওইটা যখন দিচ্ছিলেন আমি দেখলাম যে যতক্ষণ পর্যন্ত না আমি রিলিফ ফিল করতেছি, আরাম পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত সজীব ভাই কিন্তু এটা চালায় যাচ্ছে। এবং আমি অন্য জায়গায় যখন ট্রিটমেন্ট নিয়ে দেখেছি আমি দেখলাম যে তাদের কথা হলো সে তার একটা হিসাব মতন কাজ করে, দেন আমার ফিডব্যাক কি এটা জিজ্ঞেস করে না, উনি বলে ঠিক আছে এই করেন, আপনি আসেন আবার 2 দিন পর। বাট সজীব ভাইয়ের কথা, সজীব ভাই আগে ইনশিওর করে যে আমার প্রপার আমি রিলিফটা ফিল করতেছি, আমার ওই জায়গা থেকে আসলেও ওই পেইনটা আছে কিনা, সোজা করার পর সোজায় বসায় বলবে ঘাড় ঘুরান দেখেন ঠিক আছে কিনা, আবার শোয়ায় দেখবে ঘাড় ঘুরান ঠিক আছে কিনা, যদি আমি বলি যে না এখানে ঠিক নেই আবার উনি এই জিনিসটা আবার রিলিজ করবে। তো এই কোয়ালিটিটা কিন্তু অনেকের মধ্যেই নাই, এই কোয়ালিটিটা থাকা জরুরি। এবং একজন ডেডিকেটেড, মানে উনি আসলে যে মানে কাজের প্রতি একটা ডেডিকেশন আছে, যে কাজের প্রতি ওনার ডেডিকেশন, উনি ডেডিকেটেড একজন থেরাপিস্ট। এইটা হওয়াটা খুব জরুরি প্রত্যেকটা মানুষের, যে নিজের কাজকে ভালোবাসা, যে প্যাশন থেকে করা। সজীব ভাই আমার কাছে, সজীব ভাইয়ের কাজ থেকে দেখে আমার কাছে মনে হচ্ছে সজীব ভাই কাজটা প্যাশন থেকে করে। এটা আমার কাছে আসলে মানে যেমন আমি আপনাকে বলি, যেমন আপনার যখন কোনো স্টুডেন্ট একটা বড় অ্যাচিভমেন্ট নিয়ে আসে আপনার অনেক ভালো লাগে না? হ্যাঁ, যেমন গুরুজি। হ্যাঁ, তো ঠিক তেমনি আমার ক্ষেত্রে হয় কি, মানে আমার সাথে মানে ফিজিওথেরাপিস্টের সাথে পেশেন্টের কিন্তু একটা অন্যরকম বন্ডিং হয়, কারণ আমরা কিন্তু তাদের গায়ে হাত দিচ্ছি, তাদের সাথে কিন্তু আমাদের একটা মানে অন্যরকম কানেকশন তৈরি হয়। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার তখন একটা কিন্তু অন্যরকম পেশেন্টের সাথে বন্ডিং তৈরি হয়। তো যখন এই পেশেন্টটা ভালো হয়ে যায়, মানে তখন যে তার হাসিটা, ওইটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, যে হ্যাঁ সে এটার ব্যাপারে সে স্যাটিসফাইড। যেমন আমি অনেক পেশেন্ট অনেক ভালো ভালো জায়গায় গেছে, হিউজ অ্যামাউন্ট খরচ করে আসছে, তো তারা দেখা গেছে যে কোনো ওরকম রেজাল্ট পায়নি। তারপরে হয়তো যারা যখন ট্রিটমেন্ট নিতে আসে, তবে হ্যাঁ এটা আমি অবশ্যই বলি, ট্রিটমেন্টের রেজাল্ট টোটালটাই আল্লাহর উপর। আমরা কিন্তু আমি এইটুকু এনশিওর করি যে তারা হয়তো সুস্থ হোক না হোক, তারা যাতে বলতে পারবে যে আমি ট্রাই করছি,
মানে আমি আমার কাজটুকু করছি। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমার কাছে ওই জিনিসটা অনেক ভালো লাগে। যেমন আসাদের একটা বড় ভাই আসছিল আমার কাছে, শাওন ভাইয়ের কথা আমি বলতেই নিছিলাম। আমি শেয়ার করি, তারপরে তুই বল। সেটা হচ্ছে শাওন ভাইয়ের সাথে আমার জাস্ট আল মাহবুবে দেখা ফিজিওটিনের উল্টা দিকে। তো সে আমাকে জাস্ট বললো যে ওয়ান্ডারফুল গিটারিস্ট, সে অনেক সিনিয়র গিটারিস্ট, অলমোস্ট 80s এর গিটারিস্ট এবং খুব ভালো বাজায়। সে বললো যে আসাদ আমি তো গিটারিস্টের খাতা থেকে নাম মুছে ফেললাম। আমি বললাম কেন, কি হয়েছে? পরে বললো যে শোল্ডার পেইন। আমি বললাম আমারও তো শোল্ডার একই অবস্থা। সে বললো যে আমি আর কোনোদিন গিটার বাজাবো না। হিউজ কালেকশন তার গিটার। তো আমি বললাম যে শাওন ভাই, আমি রীতিমতো তাকে জোর করে নিয়ে গেছি থেরাপি সেন্টারে, যে শাওন ভাই চলেন আমার স্কুল এখানে, প্লাস ফিজিওটিউন যেটা ওইটা হচ্ছে আমার ফ্রেন্ডের, চলেন ওর সাথে একটু দেখা করে। তো নিয়ে যাওয়ার পর শাওন ভাই আমাকে কয়েকদিন পর পরই ফোন দেয়া বলে যে আসাদ আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম, থ্যাংক ইউ, মানে তুমি আমাকে এই জায়গাটা না নিয়ে আসলে আমি আর গিটার ধরতে পারতাম না। সে কিন্তু এখন গিটার বাজাচ্ছে, শো করতেছে, সবকিছু করতেছে। যে মানুষটা 3 মাস ধরে গিটার ধরে নাই, সে মানুষটা আবার ব্যাক করছে। তো সুদীপ বল এবার। ওই জিনিসটাই যখন উনি ঠিক হয়ে গেল, তো ঠিক হয়ে যাওয়ার পরে যখন এই ফিডব্যাক ইভেন উনি ওনার মেয়ের একটু প্রবলেম হয়েছিল, তারপরে ওনার বাসার যে প্রবলেম সবগুলোকে দেখা যায় যে উনি আমাদের কাছে রেফার করে, মানে একটা বিশ্বাস চলে আসে যে হ্যাঁ হয়তো বা একটা সলিউশন পাওয়া যাবে। এটা একটা জিনিস। দ্বিতীয়ত আপনাদের কাছে আরেকটা সিক্রেট শেয়ার করি, যেটা হচ্ছে যে আমাদের তো অনেকের, যেহেতু এটা আমার কাজ, এটা আমার বিজি, সো সবাই তো একটা বিজনেস স্ট্র্যাটেজি। অনেকে আছে যে আমার এই জিনিসটা খুব খারাপ লাগে যে ওই যে লাইভে এসে আমি এই ট্রিটমেন্ট করতেছি, আমি এইটা দেখাচ্ছি, আমার পেশেন্ট রিভিউ নিচ্ছি। যেমন আমি তাজদিদ ভাইয়ের সাথে ফার্স্ট আমি বসি যে একটা ফিডব্যাক, তাজদিদ ভাই বলে যে একটা ফিডব্যাক দিব, ওটা তো আমি বলছিলাম তোরে একটা ফিডব্যাক দিবি। হ্যাঁ, সো এর আগ পর্যন্ত কিন্তু আমি পেশেন্টের কোনো ফিডব্যাক নিতাম না, মানে এটা আমি মানে আমার সাথে এটা ইজি ছিল না। সো যেটা হতো যে আমার স্ট্র্যাটেজি ছিল আমি যদি এই পেশেন্টটাকে খুব ভালো মতো ঠিক করতে পারি তাহলে এই পেশেন্টের থ্রুতে আরো কিছু পেশেন্ট আসবে। সো ওই ক্ষেত্রেও দেখা যায় যে মানে আমি একটা পেশেন্ট পেলে আমি তাকে 100% দেওয়ার চেষ্টা করি যাতে সে স্যাটিসফাইড হয়, অ্যাটলিস্ট আরো কয়েকজনকে বলতে পারে যে হ্যাঁ এখানে গেলে আপনি একটা ভালো। এই যে আমি ব্যাড পেশেন্ট হয়ে কিন্তু তোমারে অনেক অনেক পেশেন্ট দিছি, বুঝছো ভাইয়া? টু বি অনেস্ট একটা কথা বলি সজীব ভাই, আপনি যদি যে এখানে গাও আসিফ ভাই আছে, ওনার সামনেই ঘটনাটা হয়েছে। একটা ভাই আমার জিমে, আমার খুব জিমের এক বড় ভাই সাইমন ভাই, তো উনি এসে আমাকে বলতেছিল যে ভাই একটা জিনিস একটু হেল্প লাগবে আপনার। আমি বললাম কি হেল্প বলেন? তো উনি বলতেছে যে ভাই আমার শোল্ডারের ঠিক এই ফ্রন্ট ডেল্টের এই জায়গাটা আমি এর বেশি আর পুশ করতে পারি না, মানে হাত এমনি খালি হাত তুললে আমার ব্যথা করে। তো আমি বললাম ব্যথাটা কয়দিন হয়েছে? বলে ব্যথা তো অনেক দিন যাবত। আমি বললাম যে ভাইয়া আপনাকে একটা ভালো সাজেশন দিই, আপনি একজন ফিজিওথেরাপিস্ট দেখান। তো আমাকে উনি জিজ্ঞেস করলেন, আমি ফার্স্টে প্লাগ করিনি কোনো জায়গার নাম, আমি বললাম আপনি দেখান। তারপর সে জিজ্ঞেস করলো যে আপনার কোনো পরিচিত কেউ আছে? আমি বললাম যে আপনি ফিজিওটিউনের পেজটাতে ঢুকেন। তো পেজটাতে সে ঢুকছে, ঢোকার পর আমার আপনার ভিডিওটা দেখছে যে আমরা যে আমার ইনজুরিটা নিয়ে যে আমরা ডিসকাস করি। তো দেখার পর সে মানে তখন বললো যে ভাইয়া ওনার কাজ কিরকম? তা আমি বললাম যে ভাইয়া আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি তো ভালো বলবো, বাট আপনি নিজে একবার যায় দেখে করে আসেন, তারপর আপনি নিজে রিভিউ দিন। কারণ আমারটা শুনলে হয়তো আপনি মনে করতে পারেন যে আপনি যদি নাম বলতেছেন আপনার চিনেন, আপনার ভাই হবে এই কারণে আপনি বলতেছেন, বাট আপনি নিজে গিয়ে দেখে আসেন যে কেমন, দেন একবার দেখে আসেন, একবার যেতে তার কিছু না। ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি আসলেই উপকার পেয়ে থাকে সে মানে আপনার যে রেফারেন্স এটা সে দিবেই, এটা সে দিবেই। এবং আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে আমি কিন্তু মানে ফিজিওটিউন ছাড়া কিন্তু আমি আর অন্য কোনোটা বলবো না। আসলে এই কারণেই বলবো না যে আমি তো দেখছি যে আমি কিন্তু যখন সজীব ভাইয়ের কাছে যেদিন যাই, আমার তো গুরুজি নিয়ে গেছে সাথে করে, আমি কিন্তু ওই দিন পুরো বেকা ছিলাম, লিটারেলি আমি এইরকম এই অবস্থায় গেছি সজীব ভাইয়ের কাছে, ঠিক না সজীব ভাই? এরকম বেকা ছিলাম। সো ওইখান থেকে যেইভাবে সজীব ভাই আমাকে রিকভারি করে নিয়ে আসছে, এবং সজীব ভাই অনেক কম সময়ে মানে চেষ্টা করছে কতটুকু কম সময় আমাকে বেটার রেজাল্ট দেওয়া যায়, সে অনেক সময় দিয়ে দিয়ে আমাকে দেখছে। এবং মানে আলহামদুলিল্লাহ আমি মানে আমার এমন অবস্থা হয়েছিল তো আমি তো তেমন ওয়েট তুলতে পারিনি যখন আমার ইনজুরিটা ছিল। আমি সজীব ভাই যখন আমাকে বললো যে অল্প ওয়েট দিয়ে ব্যায়াম শুরু করেন, তখন কিন্তু ভাইয়া আমি ওই মানে বারবেল বেন্ট ওভার বারবেল রো কিংবা যে কোনো ফ্লোর থেকে যে লিফট গুলো আছে এগুলা করতে কিন্তু আমার খুব কষ্ট হতো। বাট ডে বাই ডে
যখন ট্রিটমেন্ট আগে বাড়লো, সবকিছু আগে বাড়লো, আমি কিন্তু এখন আমার ম্যাক্স ওয়েটে তো গেছি, আমি ম্যাক্স ওয়েট ছাড়াই গেছি আবার। আমার কোনো সমস্যা হয় না, আমি কিচ্ছু কোনো প্রকারে কোনো পেইনই ফিল করি না, এবং খুবই রিল্যাক্স লাগে। মানে আগে ভাইয়া বিশ্বাস করবেন না যে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমার এই নেকের পেইনটা আমাকে অনেক জ্বালাইতো। মানে এই নেকের পেইনটা ভাইয়া কমনলি আমার করতো, এটা আমার ইনজুরির আগেই থেকে কিন্তু আমার নেক পেইনটা হইতো, এবং ইনজুরির পর নেক পেইনটা আমি ভয়ানকভাবে সাফার করি। এবং আমি ঘুম থেকে ওঠার পর প্রতিদিন আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমারে মানে কবে মাফ করবা, আমি এটা আর নিতে পারতেছি না। মানে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর একটা নেক স্টিফ হয়ে থাকা, ঘাড় ঘুরাইতে পারতেছি না, এদিক ঘুরান যায় না ওদিক ঘুরান যায় না, মানে অনেক ধরনের অনেক কিছু থেকে আমি দূরে সরে গেছিলাম। তো ওইখান থেকে যে আমি বের হয়ে আসছি, এখন আমি ঘুম থেকে উঠি একদম ফ্রেশ, আমার নেক মনে হয় একদম ফ্রেশ, কোনো প্রবলেম নাই। তো থ্যাংক ইউ সজীব ভাই, আপনি মানে এইভাবে করে না দেখলে হয়তো আমার যে আরো যে মানে আমি গেছিলাম একটা ট্রিটমেন্ট করতে, সজীব ভাই যে আরো কত সমস্যা বের করে দিছে, বের করে সমাধান করে দিছে, যে এটা মানে নরমালি এটা কেউ করবে না। এটা আমি আপনাকে লিখে দিতে পারি যারা দেখতেছেন, যে এটা হচ্ছে কি ভাই, যেমন আমি বলি শোল্ডার পেইন থাকলে নেক পেইন হবে, যেমন নি পেইন থাকলে লোয়ার ব্যাকে পেইন থাকবে, এটা না কানেক্টেড। সো আমার একটা টেন্ডেন্সি থাকে যে ধরলে একদম মানে ওই যে গাছের ডালের চিকিৎসা করতে হবে, মূল থেকে ধরতে হবে, তাহলে হবে কি রিকভারি রেটটা বা এটার স্টেবিলিটিটা বেশি হবে। সো ওইভাবে করার চেষ্টা করি, বাকিটা পুরোটাই তো আল্লাহর উপর আর কি। আর আরেকটা জি ভাইয়া, জি আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, ওই এটা তো সজীব ভাইও আমাকে অনেক বলছে, এবং এটা যখন আমি অ্যাজ এ ট্রেইনার শিখছি তখন ওখানেও আমি একটা জিনিস শিখেছিলাম। বাট হয় না যে অনেক সময় অনেক কিছু জেনেও কিন্তু আমরা অনেক কিছু করি না। যেমন সজীব ভাই জিনিসটা আমাকে পরে আবার মনে করাই দিছে যে আপনি আমাকে বলছিলেন সজীব ভাই যে কোনো উইক লিংক রাখতে না। যেমন আপনি আমার এই নেক মাসেলটা, এটা কিন্তু অনেক উইক আপনি ফাইন্ড আউট করেছেন। এটার রিজন কিন্তু আমি আপনাকে বলেছি যে ভাই আমি মানে ডিরেক্টলি কোনোদিন আমার এই নেকটা ট্রেনিং করিনি। আমি হয়তো বারবেল ট্রাক করেছি শোল্ডারের এক্সারসাইজ করেছি, বাট কখনো ডিরেক্টলি আমার নেকের এক্সারসাইজ আমি করিনি। সো তখন কিন্তু সজীব ভাই আমাকে খুব পুশ করছে, যে আপনি আমাকে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিয়েছিলেন রাবার ব্যান্ড দিয়ে, যে কিভাবে এই নেকের ব্যায়ামগুলো করা যায়। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমরা ছোট ছোট মাসল যেগুলো আছে ভাই, লাইক ফোর আর্মস, কাফ, তারপরে টিবিয়ালিস সামনে, দেন আমরা এই যে নেকের এগুলা ব্যায়াম কিন্তু আমরা অ্যাভয়েড করি। আমরা মনে করি আর এগুলা তো সেকেন্ডারি লার্জ মাসেলের সাথে ট্রেনিং করলে এগুলো হয়ে যাবে। বাট এই যে ছোট ছোট মাসেল, এগুলো তো মাসেল, এগুলোর স্ট্রেংথ আছে। তো আমরা যদি এগুলোকে ঠিক মতন ট্রেন না করি, এগুলো কিন্তু উইক লিঙ্ক তৈরি হয়, আর এই উইক লিঙ্ক থেকে কিন্তু বড় বড় ইনজুরি গুলো আস্তে আস্তে আমাদের শুরু হয়। এই ব্যাপারে সজীব ভাই আপনার একটু কিছু যদি বলতেন। যেটা হচ্ছে যে বিগ মাসেল গুলো কিন্তু আপনার অনেক বড় বড় মুভমেন্ট গুলো করে, ছোট মাসেল গুলো বেসিক্যালি আপনার যে ফাইন মুভমেন্ট গুলাতে কিন্তু ছোট মাসেল গুলো ইনভলভমেন্ট খুব জরুরি। আপনি যেটা হচ্ছে ভিতর, হ্যাঁ শুয়ের ভিতর দিয়ে সুতা ঢুকাবেন, এটাকে আপনার বিগ মাসেল করবেন, এটাকে আপনার ছোট মাসেল গুলো করবেন, এই যে ফাইন মুভমেন্ট গুলো। সো সেই ক্ষেত্রে ছোট মাসেল গুলোকে ওভারলুক করার কোনো অপশন নাই। আপনাকে ছোট মাসেল গুলোকে স্ট্রেট করতে হবে, যাতে আপনার ফাইন মুভমেন্ট গুলো ব্যালেন্স কোঅর্ডিনেশনে যাতে 100% আপনার ব্যালেন্স থাকে। কোঅর্ডিনেশনটা কি মানে কাজগুলোকে সুন্দরভাবে কোঅর্ডিনেট করা। কোঅর্ডিনেট করতে গেলে অবশ্যই আপনার, যেমন আমি বলি আপনার এখানে আপনার সবকিছু স্ট্রেংথ বাড়বে, কিন্তু এখানে একটা ছোট্ট মাসেল আছে রোটেটর কাফ মাসেল। এখন রোটেটর কাফ মাসেলটা আপনার এই মুভমেন্টটাকে একটু হেল্প করে, তাই না? সো এখন আপনি যদি সব পাওয়ার করে যদি রোটেটর কাফটাকে আপনি করেন, তাহলে আপনার এই ফাইন মুভমেন্ট হবে না। সো এক্স্যাক্টলি ওরকম আর কি, যেমন আমরা সবাই বলি রমস, কিন্তু রোটেটর কাফ যে একটা ছোট মাসেল আছে এদিকে, এটার দিকে যে স্পেসিফিক গুরুত্ব দেওয়া, ওইটা কিন্তু ওরকম দেওয়া হয়। আমি বলবো যে ফাইন এবং করতে গেলে সবকিছু বডিতে আপনার ছোট মাসেল আছে মানে ওইটার একটা কাজ আছে, ওইটাকেও ওইভাবে ট্রেন আপ করতে হবে যাতে ওইটার কাজ অন্য কোনো মাসেল না করে, এবং অন্য কোনো মাসেল করতে গেলেই আপনার পোস্টারাল চেঞ্জ হয়ে যাবে, আপনার তখন এটাকে কোনো মাসেল ওভার ওয়ার্ক হয়ে যাবে এবং পেইন চলে আসবে। তো সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল মাসেল ধরে ধরে। আর একটা ছোট্ট জিনিস একটু বলি, সেটা হচ্ছে বডি বিল্ডারদের ক্ষেত্রে আমি দেখছি যে বডির সামঞ্জস্য, যেমন আপার্স অনেক উইক থাকে কিন্তু লোয়ার লিমিট এক্সারসাইজ করতে চায় না, লোয়ার লিমিটটা অবশ্যই করবেন, নয়তো ইমব্যালেন্স থেকে যাবে। রাইট, আমি তো করি, আমার তো লেগস মারায় কোনো মিস নাই। এটা আপনার, তো এইজন্য আপনি চ্যাম্পিয়ন। আর শুভ ভাই আমার কাছে লেগস মারতে চায় না। তবে আমি একটা জিনিস বলবো, লেগস মারলে আমার
মানে লেগ স্লিপ অনেক বড় থাকবে শোল্ডারের আমি থেকে। এখানে একটা জিনিস কিন্তু বলবো আমি যে মারতে হবে। সজীব ভাইয়ের এই যে একটু আগে যে আমাদেরকে একটা এক্সপ্লেনেশন দিলেন, সজীব ভাইয়ের এই এক্সপ্লেনেশন থেকে সজীব ভাইয়ের এক্সপিরিয়েন্স কিন্তু ফুটে উঠছে যে ওনার যে এক্সপিরিয়েন্স কাজের যে এইটাই Absolutely. কিন্তু যে মানে পার্থক্য যে একটা হচ্ছে মুখস্থ বিদ্যা, আর একটা হচ্ছে মানুষ এক্সপিরিয়েন্স থেকে কথা বলে। মানুষ যখন এক্সপিরিয়েন্স থেকে একদম কথা বলে তখন ওই কথাটা শুনতে দেখতে মানে প্রত্যেকটা জিনিস ডিফারেন্ট লাগে। এবং সজীব ভাই আপনি যেভাবে করতেছেন আমি দোয়া করি যাতে আল্লাহ আপনাকে মানে আরো আরো ভালোভাবে সবকিছু করার যাতে আল্লাহ তৌফিক দেয় থ্যাংক আপনাকে। ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া এখন করবেন। আমরা জি সজীব ভাই আমরা একটু কোয়েশ্চেনের অ্যান্সারের দিকে মুভ করি। আমাদের অনেক সময় হয়ে গেছে, জি সজীব ভাইকে আমরা অনেকক্ষণ ধরে আটকে রাখছি। তো আমরা সেরি কিছু টাইম হয়ে গেছে। আমরা আর 5 হ্যাঁ হ্যাঁ মিনিটের মধ্যে আমরা সবকিছু করে জি ফেলবো। তো জি কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমরা নিব। শুভ ভাই, গো ফর ইট ব্রো। হ্যাঁ শুভ ভাই আচ্ছা ঠিক আছে। আমাদের কাছে আসলে অনেক প্রশ্ন এসেছে। শুভ ভাই, আমরা আমরা তো সংক্ষিপ্ত করে কিছু একটা কোয়েশ্চেন নিয়ে নি, কারণ ভাইয়া হ্যাঁ কিন্তু অলরেডি অনেক কিছু বলে দরকার ফেলছে। হলে সজীব যে আর কয়েকটাতে নিয়ে আসতে হবে লাইভে। সজীব ভাই আমাদের জন্য এখন থেকে অন এয়ার পার্মানেন্ট। পার্মানেন্ট। থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক কোশ্চেন আছে, ওগুলা সবগুলো অ্যান্সার দেওয়া পর্যন্ত যতদিন হয়। আচ্ছা, তো একজন একটা প্রশ্ন করেছিলেন যে ওনার সকালে উঠলেই শোল্ডারে ব্যথা হয়, কিছুক্ষণ পর আবার চলে যায়, কিন্তু এটা আবার কিছুক্ষণ পর পর মাঝে মধ্যে হয়। এটা কি কারণে হতে পারে ওনার, আপনার মনে হয়? এখন এখানে যেটা হচ্ছে যে শোল্ডার পেইনটা দুইটা জিনিস জানতে হবে, যে এই পেইনটা কি রেডিয়েট করে নাকি একটা জায়গায় স্টিফ থাকে। ওই শোল্ডার বলতে তো আচ্ছা, এখন যদি এরকম ডিটেলস উনি আর কিছু লেখেন নাই। হ্যাঁ আচ্ছা, যদি শোল্ডার পেইনটা, তাহলে দেখতে হবে যে উনি ওনার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো কিরকম। উনি কি ডেস্ক জব করে? ডেস্ক জব করলে ওনার শোল্ডারের কোন পোর্শনটা, বোথ শোল্ডার নাকি সিঙ্গেল, যেটাতে আপনার দেখা যায় যে, যেমন আমার একজন আছে প্রোগ্রামার, তার সারাক্ষণ যে কিবোর্ড দিয়ে কাজ করতে হয়, তার রাইট শোল্ডারে অনেক পেইন থাকে। রেস্টিং রাইট নিলে যেহেতু এই ওনার এটা জাস্ট ফিঙ্গারে কাজ হয়, একটা শোল্ডার অনেকক্ষণ একভাবে থাকে, সো তার পেইনটা দেখা যায় অত সিভিয়ার হয় না। একটা সময় রেস্ট নেওয়ার পর চলে যায়, আবার আসে যখন কাজের সময়। যদি এরকম হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো যে তার ওয়ার্কের যে পজিশনটা বা কাজ করার যে ব্যাপারগুলো, সেগুলোকে একটু চেঞ্জেস করা, একটু পর পরে রেস্ট নেওয়া, বা স্পেসিফিক ওই মাসেল গুলোকে স্ট্রেনথেনিং করা। এবং যদি রেডিয়েটিং পেইন হয়, যদি পেইনটা এক জায়গায় না থেকে শোল্ডার থেকে যদি নিচের দিকে যায় বা এই দিকে থাকে, তাহলে অবশ্যই তার স্পাইনটা একবার ভালোভাবে চেক করা, স্পাইনে কোনো প্রবলেম আছে কিনা, কোনো নার্ভের কম্প্রেশন আছে কিনা। যদি নার্ভে কম্প্রেশন থাকে তাহলে এই ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। আর যদি শুধু একটা জায়গায় পেইন থাকে, যেটা মাসেলে, সেটা ইজি রিকভারেবল। আপনার মাসেলটায় কিছু যদি ইনজুরি থাকে, ওইটা ট্রিটমেন্ট করতে হবে। যেটা দেখা যায় যে একটা সার্টেন টাইম কাজ করার পরে ওটা ফ্যাটিক হয়ে যাচ্ছে অন্যান্য মাসেলের তুলনায়। দ্যাট মিনস ফ্যাটিকনেসটা তাড়াতাড়ি আসতেছে অন্যান্য মাসেল, ওই মাসেলটা উইক, এবং ওইটাকে স্ট্রেনথেনিং করা বা ওইখানে কোনো প্রবলেম আছে কিনা ওইটা দেখে কাজ করলে আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। তো বাস ফার্স্টে যেটা ওরা এনশিওর করতে হবে যে ওটা রেডিয়েটিং পেইন নাকি লোকাল পেইন। রেডিয়েটিং পেইন হলে নার্ভ ইনভলভমেন্ট থাকতে পারে, আর লোকাল পেইন থাকলে মাসেল, এবং মাসেলকে রিহ্যাবিলিট করলে আমার মনে হয় প্রবলেমটা চলে যাবে। আচ্ছা, আর এরপরে আরেকজনের প্রশ্ন ছিল যে উনি সকালে হাঁটা বা দৌড়ানোর পর হঠাৎ মাঝে মাঝে ওনার পায়ের আঙ্গুলে হয়তো টান টান উনি অনুভব ক্র্যাম্প করেন। করে। আচ্ছা, হ্যাঁ, তো এই টান টান এই সকালে হাঁটার ক্ষেত্রে বা দৌড়ানোর পর এরকম করণীয়টা কি, এটা কোন সমাধান কি আছে? স্যার, আমি কোশ্চেনটা একটু বুঝে নিই। মানে উনি যদি রান করেন মানে তাহলে হ্যাঁ, উনি সকালে হাঁটা বা দৌড়ানোর পর হঠাৎ মাঝে মাঝে উনার পায়ের আঙ্গুলে টান খায়, এর আচ্ছা, করণীয় বা সমাধানটা কি? হ্যাঁ, এটা যেটা হচ্ছে যে অবশ্যই সেখানে তার এই যে টান খাওয়ার টেন্ডেন্সিটা, এটা হচ্ছে যে মাসেল হাইড্রেট না, মাসেল উনি প্রপার ডিহাইড্রেট। হ্যাঁ হ্যাঁ ডিহাইড্রেটেড থাকে, যার জন্য ওনার সোয়েটিংটা যখন বেশি হয়ে যায় মাসেল ক্র্যাম্প করার চেষ্টা করে, মানে ক্র্যাম্প করার একটা টেন্ডেন্সি চলে আসে, যার জন্য ওই ওকে নার্ভ গুলোকে করতে হয়। আরেকটা জিনিস জানতে হতে পারে তার ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস থাকলে অনেক সময় এই প্রবলেমটা আসতে পারে। সো সেই ক্ষেত্রে অবশ্যই তার ফ্লুইড ইনটেকটা জানতে হবে, যে সে তার অ্যাক্টিভিটিস এর মধ্যে সকালে সে কতটুকু পানি ইনটেক করছে, যে রানিং করতে, বা তার সোয়েটিংটা কিরকম হচ্ছে। আর ওনার যেটা হতে পারে যে মাসেল স্ট্রেচিং, যেটা বলা যে স্ট্রেচিং খুব জরুরি। রান করার আগেও স্লো জগ করে তারপর রানিং এ যাওয়া, এবং জগিং শেষ হওয়ার পরে স্ট্রেচিং করা। আমার মনে হয় যে উনি যদি প্রপার ফ্লুইড ইনটেক করে এবং
রানিং এর পরে যদি স্ট্রেচিং করে আমার মনে হয় এই প্রবলেম চলে যাবে। আরেকটা প্রশ্ন আছে, এটা মনে হয় একজন উনি হয়তো রেগুলার ওয়ার্কআউট করেন, উনি জানতে চেয়েছেন যে শোল্ডার রোটেশন, মাসল টাইটনেস এবং ব্যাক স্টিফনেস এটা কিভাবে রিডিউস করা যায়, এটার ব্যাপারে যদি কোনো সাজেশন থাকে আপনার। আচ্ছা, এটার ব্যাপারে ওই যে সবসময় ওনার তার মানে ওনার প্রবলেমটা হচ্ছে ব্যাক মাসেলের ক্ষেত্রে, এবং ব্যাক মাসেলের ক্ষেত্রে কি, এটা আমি আগেই বলে দিচ্ছি যে ব্যাক মাসেলটা হচ্ছে এন্টি গ্র্যাভিটি মাসেল, এটা সবসময় কাজ করে, ঘুমিয়ে থাকলে বা শুয়ে থাকলে তখন এটা রেস্ট থাকে। তো আমাকে জানতে হবে যে ওনার মাসেল যখন উনি প্রপারলি রেস্ট দেয় কিনা, বা এই মাসেল গুলোকে যখন উনি কাজ করে এটা সবসময় কন্ট্রাক্ট থাকে কিনা। যেমন স্পাইনে কিছু ইয়ে থাকে লর্ডোটিক কার্ভেচার, যে এরকম লর্ডদের মতো এরকম, তার পোস্টারটা সবসময় এরকম থাকে কিনা। যদি পোস্টারটা এরকম থাকে তার মানে তার মাসেলটা অলওয়েজ কন্ট্রাক্ট করে থাকে। সো এইটা যদি কন্ট্রাক্ট থাকে তাহলে এক্সারসাইজ করলে এটা আরো কন্ট্রাক্ট হয়ে যাবে, তার মানে বডির স্টিফনেস আসবে। সো এই ক্ষেত্রে ওনার ওই টেন্ডেন্সিটা থাকলে ওইটাকে আগে নর্মাল মানে লর্ডোটিক কার্ভেচারকে নর্মাল কার্ভেচারে আনতে হবে, মাসেলটাকে রিল্যাক্স করতে হবে। আমার মনে হয় এটা করার পরে যদি উনি ওয়ার্কআউট করে ওটা প্রবলেমটা চলে যাবে। আচ্ছা, আরেকজন উনি ওয়ার্কআউট করতে গিয়ে উনার শোল্ডারে ইনজুরি হয়েছে উনি বলছেন, এবং উনি এক্সরে করে কিছুই পাওয়া যাচ্ছে না, আর পুশ আপ যখন দেয় উনার কনুইতে নাকি কটকট করে আওয়াজ হয়, কিন্তু কনুইতে কিন্তু কোনো ব্যথা নাই, আর এক্সরে করলেও কিছু পাওয়া যায় না। আচ্ছা, এক্সরেতে তো অবভিয়াসলি কিছু পাওয়া যাবে না, এক্সরেতে পাওয়া যাওয়ার কোনো পসিবিলিটি নাই। যেটা হচ্ছে যে খুব বেশি এক্সপেরিয়েন্স হলে হয়তো এক্সরে দেখে, যেমন আমরা বলতে পারি এক্সরে দেখে যে এই মাসেলটা একটু টাইট হয়ে আছে, এই মাসেলটা একটা শেপ করছে, ওইটা আমরা বলে দিতে পারি। আর যেটা হচ্ছে যে ওনার কটকট আওয়াজ হয়, কারণ হচ্ছে ওনার মাসেল উইকনেস আছে, ইনজুরি হওয়ার পরে ওই মাসেলটা রিহ্যাব হয়, যার জন্য মুভমেন্টটাকে স্মুথ মুভমেন্ট হচ্ছে না, ওই মুভমেন্টটা করার সময় মাসেল ছেড়ে দিচ্ছে, যার জন্য একটা আওয়াজ হচ্ছে। সো মাসেলটাকে রিহ্যাব করলে, স্ট্রেংথেনিং করলে, ইন্ডিভিজুয়াল ধরে ধরে এই সাউন্ডটা চলে যাবে। আচ্ছা আচ্ছা, আর আমার একটা প্রশ্ন ছিল, এটা আমি রিসেন্টলি ফেস করছি এখন, এটা কি কারণে, সেটা হচ্ছে যে আমি যখন ওয়ার্কআউট করি আমি কোনো ব্যথা পাই না, কিন্তু আমি পরে বা অন্য কোনো সময় আমার এই এলবোর জয়েন্টে এখানে মাঝে মধ্যে একটু একটু মনে হয় যে একটু ব্যথা আছে, কিন্তু আবার হাত দিয়ে ধরলেও খুব একটা ব্যথা যে পাচ্ছি বা খুব ব্যথা লাগছে তা না, কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা ব্যথা আছে, বা আমি যখন এই এভাবে করছি, এই সোজা করে যখন এভাবে নাড়াচ্ছি তখন আমার এই জায়গাটাতে ব্যথা লাগছে, এমনি অন্য কোনো মুভমেন্টে কিন্তু আমার কোনো ব্যথা লাগছে না, শুধু যখন আমি মুট করে এভাবে আমি যখন করছি তখন আমি কোনোইটাতে ব্যথা পাচ্ছি, এটা কি কি কারণে হতে পারে? এটা হচ্ছে যে এই কোনোইটাতে আপনি দেখা যাবে যে এই যে গলফার্স এলবো, টেনিস এলবো, এরকম কিছু কন্ডিশন আছে, এটাই যেটা হচ্ছে যে আপনি এইখানে ধরলে ব্যথা পাবেন না। আপনাকে যদি ট্রাই করে দেখবেন যে এই জায়গাগুলোতে, বা এই যে ট্রাইসেপস এইদিকে, বাইসেপস এই জায়গাতে কোনো একটা পয়েন্টে আপনি দেখবেন যে পেইন অবশ্যই আছে, এবং ওই পয়েন্টটাকে যদি ধরে আপনি নর্মালাইজ করে রাখেন তখন দেখবেন যে আপনার সব মুভমেন্ট ঠিক থাকবে। তারপরে আপনি ওই পয়েন্টটাকে টার্গেট করে ওইটাকে ট্রিটমেন্ট করতে হবে, ওইটাকে ট্রিটমেন্ট করলে ওইটা রিলিজ হয়ে গেলে দেখবেন যে ব্যথা চলে এসেছে। এখন এটা বলতে পারেন যে আবার এইখানে ব্যথা হচ্ছে, এইখান থেকে তো বেসিক্যালি একটা মাসল তো এইখানে যে জোড়া লাগে আবার এইখান থেকে যায়, সো এইখানে যদি কোনো প্রবলেম হয় এই মাসেলটা ফুল মুভমেন্ট করতে গেলে এই মাসেলের তো এখানে টান লাগবে, কিন্তু এটা তো ইনসার্টেড এইখানে, সো আপনার মনে হবে যে এইখানে পেইন হচ্ছে, বেসিক্যালি এটা এইখানে না, এইখানেই পেইন হবে, কিন্তু আপনার টেন্ডেন্সি লাগে এটা নর্মাল যে পেইনটা মনে হবে যে এখানে হচ্ছে, কিন্তু এখানে আপনি পালপেট করলে কিছুই পাবেন না। তো পালপেটেশন করে দেখা যায় যে অন্যান্য জায়গায় পালপেটেশন করলে পেইন পয়েন্টটা চলে আসে। তাহলে ভাই সলিউশনটা কি, আমি কি করব? ওয়ার্কআউট ব্রেক দিব না কোল্ড কম্প্রেশন দিব? এটা হচ্ছে যে আপনি আগে নিজে নিজে পালপেটেশন করে দেখেন এই জায়গাটাতে না, এই জায়গাগুলোতে যে কোথাও কোনো একটা পেইন, হিডেন পেইন আছে কিনা, ওইটাকে রিলিজ করার পরে কোল্ড কম্প্রেশন মানে ওইটাকে, যেমন আমরা কিছু জেল ইউজ করি যেমন কোফেনেক জেল, তো ওগুলা ইউজ করে যদি দেখা যায় যে একটু আইসিং করলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপর আমার মতে যে একবার একটু কাউকে দেখিয়ে চেক করে, প্রপারলি চেক করাই নিয়ে যে No, no, I'm coming to Physiotune আসতেছি আমি। ইনশাআল্লাহ তো ওইটা চেক করে দেখে তারপরে আসলে প্রপার সলিউশনটা দেওয়া যাবে। যে সমস্যা না, আমরা ফুল গ্যাং আসতেছি, রেডি থাক।
যাও, আপনার কাছে কোনো কোয়েশ্চেন ছিল? আর আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই যে অনেক সময় দেখা যায় কি যে আমরা মনে করি যে আমাদের নিতে পেইন করতেছে, আমরা ধারণা করে নিই যে মেবি আমার হিপ টাইট হয়ে আছে। বাট আমার যতটুকু ধারণা, সজীব ভাইয়েরকে যখন আমি মানে আমরা অনেক সময় মনে করি, কারণ কি আমরা তো জানি না অ্যাকচুয়ালি পেইনটা কোথায়। আমার মনে করাতে ভুল অবশ্যই হইতে পারে। তো আমি যখন সজীব ভাইকে বললাম যে সজীব ভাই আমার নিতে পেইন করে, আমার কি হিপটা কি আসলে টাইট হয়ে আছে কিনা, তখন সজীব ভাই কিন্তু আমার পেইনটার কথাটাকে শোনার পর সজীব ভাই ফাইন্ড আউট করলো যে মেবি আমার প্যাটেলার টেন্ডনের প্রবলেম, এবং ডেফিনেট আমার প্রবলেমটা ওই জায়গাতেই ছিল। তো আমি ওই যে আপনার প্যাটেলার টেন্ডনের যে একটা ব্যান্ডেজের মতো করে তারপরে হ্যাঁ 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 হ্যাঁ, এখন কিন্তু ভাই আমার ব্যান্ডেজটা লাগে না। আমি জাস্ট 2 উইক আপনার কথা মতন পড়েছিলাম, দেন কিন্তু আমার স্ট্রেংথ আবার ব্যাক, ওই জায়গায় কোনো পেইন আর নেই। ওইটা ছেড়ে দিতে, হ্যাঁ হ্যাঁ, কারণ এটা আপনি বেশি ইউজ করতে থাকলে স্পেসিফিক আবার প্যাটেলার টেন্ডন উইক হয়ে যাবে। উইক হয়ে যাবে। আপনি 2 থেকে 3 উইকের একটা টাইম ফ্রেম আমাকে দিয়েছিলেন, দেন 2 উইকেই কাজ হয়ে গেছে। তো এটার জন্য আর কি, যখনই আমাদের কোনো কিছু পেইন হবে, আমরা কনফিউজড যে আমরা বুঝতেছি না আসলে কি হয়েছে, আমাদের নিজেরা আমরা মানে মাতবরি না করে আমাদের বেটার হচ্ছে আমাদের একজন এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের কাছে যেয়ে তার থেকে অ্যাডভাইস নাও এবং তার কথা মতন চলা। আমি একটা বিশেষ ক্যাটাগরি কিছু পেশেন্ট পাই যারা, আমি আপনাদের বলি, আমাদের এই ফিজিওথেরাপি করতে 5 বছর আর মাস্টার্স করতে 2 বছর, 7 বছর লাগে এই জিনিসগুলো ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করতে। সো আমাদের অনেকেই পেশেন্ট আসে যে বলে যে গুগলে সার্চ দিলে এই প্রবলেমের সলিউশন কি পাওয়া যায়, এটা পেলে ওইটা পাওয়া যায়। আমি আপনাদের বলবো যে স্পেসিফিক, এভরিবডি ইজ ইন্ডিভিজুয়াল,